জাবির গাড়ি ড্রাইভ করছে আর একটু পর পর আদ্রিজার দিকে তাকাচ্ছে, যা আদ্রিজার চোখ এড়ায়নি। জাবিরকে বারবার নিজের দিকে তাকাতে দেখে বেশ বিরক্ত হয় আদ্রিজা। কপাল কুঁচকে বাইরের দিকে তাকিয়ে থাকে সে। আদ্রিজার বিরক্ত মাখা ফেস দেখে জাবির গেয়ে উঠে, একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন, যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতে থাকতে গেল, ডাক নামে তোর ডাকতে গেল মন, কি করি এমন অসুখে জমেছে মরণে বুকে, হো একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন। জাবিরের গান এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল আদ্রিজা। গান গাওয়া শেষ হতে আদ্রিজা বলে, বেয়াই তো দেখছি ভালোই গান গাইতে পারেন, আই অ্যাম ইমপ্রেস বেয়াই। বেয়াইন, আমার গান শুনে কি আপনি সত্যি সত্যি ইমপ্রেস? বেয়াই অনেকখানি ইমপ্রেস। তাহলে প্রতিদিন একটা করে গান শোনার জন্য হলেও আমাকে আপনার করে নিন বেয়াইন। আমাকে আপনার করে নেন মানে কি বেয়াই? জাবির গাড়ি ব্রেক করে, আদ্রিজার দিকে তাকিয়ে বলে, দেখুন বেআইন, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না, তাই সোজাভাবেই আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বেআই? আমি আপনাকে ভালোবাসি বেআইন। জাবিরের মুখে এমন কথা শুনে অবাক দৃষ্টিতে জাবিরের দিকে তাকায় আদ্রিজা। মিনিট দুয়েক তাকিয়ে থেকে চোখ নামিয়ে ফেলে। বেআই, তাড়াতাড়ি বাসায় চলেন, ক্লান্ত লাগছে আমার। আমার উত্তরটা তো পেলাম না বেআইন। আমি ভেবে তারপর আপনাকে জানাবো। এত ভাবাভাবির কি আছে, উত্তরটা তো হ্যাঁ হবেই। এত কনফিডেন্স নিয়ে কিভাবে বলছেন বেআই? উত্তরটা তো নাও হতে পারে। না হলেও সমস্যা নেই, নাকে কি করে হ্যাঁ বানাতে হয় তা এই জাবিরের জানা আছে। রাত 11টা, জঙ্গলের গভীরে থাকা পাতাল ঘরের সামনে এসে গাড়ি ব্রেক করে আদনান। গাড়ি থেকে নেমে পাতাল ঘরের দিকে এগিয়ে যায়। পাতাল ঘরে পা রাখতেই কিছু গার্ড তাকে সালাম দেয়। আদনান সালামের উত্তর দিয়ে তার জন্য বরাদ্দ করে চেয়ারে গিয়ে বসে। আদনানকে দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে আজিজ আর টিনা। আদনান স্যার, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দেন, আমার অনেক বড় ভুল করে ফেলেছি। বাকিটুকু উচ্চারণ করতে পারে না আজিজ, তার আগে আদনান বলে ওঠে, তোরা ভুল করিসনি, তোরা তো করেছিস বেইমানি। আদনানের ডিকশনারি তো ভুলের ক্ষমা থাকলেও বেইমানির ক্ষমা নেই। আজিজ আর টিনা বুঝতে পারে যে তাদের আর রক্ষা নেই। আদনানের হাত থেকে আর বাঁচতে পারবে না। তারপরও বাঁচার জন্য আদনানের কাছে আকুতি মিনতি করছে আজিজ আর টিনা। ওদের আকুতি মিনতি যেন আদনানের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আদনান হাতে একটা সিগারেট শেষ টান দিয়ে জ্বলন্ত সিগারেটটা ছুঁড়ে মারে টিনার মুখে। জ্বলন্ত সিগারেটের ভাব লাগতেই টিনা ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। আদনান হাতের ইশারায় দুইজন মহিলা গার্ড আর দুইজন পুরুষ গার্ডকে ডাকে। চারজন গার্ড আদনানের পিছনে এসে দাঁড়ায়। দাঁড়িয়ে আছো যে, কি করতে হবে ভুলে গেছো নাকি? চারজন গার্ড একসাথেই বলে ওঠে, না স্যার, আমরা এক্ষুনি কাজে লেগে পড়ছি। এই কথা বলে পুরুষ দুই গার্ড আজিজের দিকে এগিয়ে যায় আর মেয়ে দুই গার্ড টিনার দিকে এগিয়ে যায়। ওরা ওখানে তাদের দুইজনের সাথে কি করবে তা টিনা বুঝতে না পারলেও আজিজ ঠিকই বুঝতে পেরেছে। আদনান স্যার, এইবারের মতো আমাকে ক্ষমা করে দেন প্লিজ, আর কখনোই এমন হবে না। আজিজের পরে টিনাও কান্না করতে করতে আদনানের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তাদের কথা আদনানের কানেও নেয় না। আদনানের গার্ডরা ছুরি দিয়ে আজিজ আর টিনার পুরো শরীরে পোঁচ দিয়ে রক্তাক্ত করে দেয়। তারপর কাটা স্থানে লবণ আর ঝালমরিচের গুঁড়া লাগিয়ে দিতে থাকে। ব্যথায় গলা ফাটিয়ে চিৎকার করছে আজিজ আর টিনা। ওদের কষ্টের চিৎকার আদনানের কাছে বেশ বিরক্ত লাগে, তাই পকেট থেকে বন্দুকটা বের করে হাতে নেয়। প্রথমে আজিজকে শ্যুট করে, তারপর টিনাকে শ্যুট করে। মুহূর্তের মধ্যে দুইটা প্রাণ পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয়। আদনান উঠে দাঁড়ায়, হাতে থাকা বন্দুকটা বাহাদুরের দিকে ছুঁড়ে মারে। বাহাদুর বন্দুকটা ক্যাচ করে নেয়। বাহাদুর, এই বন্দুকটা সহ সব অস্ত্র জায়গা মতো রেখে দাও, কাল থেকে রমজান মাস শুরু হচ্ছে, তাই এই সব খুন খারাপই কিছুদিনের জন্য অফ থাকবে। এই কথা বলে আদনান চলে যায়। বাহাদুর কিছু গার্ড নিয়ে আজিজ আর টিনার লাশ গাড়িতে তুলে নিয়ে যায় সমুদ্রের পাড়ে। লাশগুলো গাড়ি থেকে নামিয়ে জাহাজে তোলা হয় আর এবং সাগরের মাঝখানে নিয়ে গিয়ে লাশগুলোকে ফেলে দেওয়া হয়। ভোর রাত, ঘড়ির কাঁটা 4টার ঘর পেরিয়ে গেছে। এক গ্লাস পানি হাতে নিয়ে বেডের পাশে দাঁড়িয়ে আদনানকে ডাকছে আদ্রিয়ানা। সেহরির এখনও অনেক সময় আছে সানফ্লাওয়ার, আর একটু ঘুমাই তারপর উঠবনি। 10 মিনিট ধরেই শুধু এই একটা কথাই বলে যাচ্ছে আদনান। আদ্রিয়ানা এবার বেশ বিরক্ত হয়ে বলে, মিস্টার পান্ডা সাহেব, আপনাকে শেষবারের মতো বলছি, উঠে পড়ুন, নয়তো গ্লাসে থাকা পানি আপনার মুখের উপর ঢেলে দিব। আদনান এখনও ঘুমাচ্ছে। মিস্টার পান্ডা, আপনি কি উঠবেন না নাকি? বাকিটুকু উচ্চারণ করতে পারে না আদ্রিয়ানা। তার আগে আদনান উঠে বসে। আদ্রিয়ানার দিকে তাকাতেই দেখে হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে আদনান কিছু বলতে যাবে, তার আগে আদ্রিয়ানা বলে ওঠে, 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে সেহরি খেতে আসুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। এই কথা বলে আদ্রিয়ানা চলে যায়। আদনান বেড থেকে নেমে ফ্রেশ হতে চলে যায়। মিনিট 5-এর মধ্যে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। টাওয়াল দিয়ে হাত মুখ মুছে নিচে চলে যায়। আদনান ডাইনিং টেবিলে গিয়ে বসলে জোবাইদা সবাইকে ভাত বেড়ে দেন। সবাই খাওয়া শুরু করে। মিনিট 10-এর মধ্যে সবার খাওয়া হয়ে যায়। খাওয়া শেষে রাহিম, আদনান আর জাবির মসজিদের উদ্দেশ্যে বের হয়ে যায় আর জোবাইদা আদ্রিজা মিলে সব কিছু ঠিকঠাক করে নেয়। ফজরের আজান হলে তিনজনই নামাজ আদায় করে নেয়। বিকেল 5টা। জোবাইদা ইফতারি তৈরি করছে আর আদ্রিজা দুজনেই জোবাইদাকে হাতে হাতে সাহায্য করছে। আধ ঘন্টার মধ্যে সব কিছু তৈরি করা হয়ে যায়। আর আদ্রিজা মিলে সব ইফতার ডাইনিংয়ে টেবিলে নিয়ে যায়। আদনান, জাবির, রাহিম এসে হাজির হয়। সবাই ডাইনিং টেবিলে বসে। মিনিট 10 পর আজান দেওয়া হলে সবাই ইফতার খাওয়া শুরু করে।
ইফতার শেষে যে যার রুমে গিয়ে নামাজ পড়ে নেয়। পেটে হাত দিয়ে বেডের উপর চিৎ হয়ে শুয়ে আছে আদ্রিয়ানা। আদ্রিয়ানার এই অবস্থা দেখে আদনান বলে, কী ব্যাপার সানফ্লাওয়ার, এইভাবে চিৎ হয়ে শুয়ে আছো কেন? অনেক উদ্দাম লাগছে। কেন উদ্দাম লাগছে যে? আপনি জানেন না ইফতারের সময় যে চেপে ধরে এতগুলো খাবার খাইয়েছেন, তা কি ভুলে গেছেন? অতিরিক্ত খাওয়ার ফলে উদ্দাম লাগছে। এত কই খাওয়াইছি সামান্য, বাকিটুকু উচ্চারণ করতে পারে না আদনান। তার আগে আদ্রিয়ানা বলে ওঠে, আপনার মতো পান্ডার কাছে এগুলো সামান্য হলেও আমার কাছে অনেক। পুঁটি মাছের পেট বলে কথা, অনেক তো লাগবেই। জানেন সেহেতু পুঁটি মাছকে বোয়াল মাছের মতো খাবার খাইয়েছেন কেন? পুঁটি মাছ কাটা বেশি খেতে কষ্ট লাগে, তাই বেশি বেশি খাইয়ে বোয়াল মাছের মতো করতে চেয়েছিলাম, যাতে খাওয়া দাওয়া করতে কষ্ট না হয়। সব সময় ডাবল টাইমিং কথা বলেন কেন আপনি? আদনান ঠোঁট কামড়ে হাসল। আদ্রিয়ানার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে আদ্রিয়ানা আবারও বলে ওঠে, দেখুন পান্ডা সাহেব, আর জ্বলাইতে আসেন না। এমনিতেই ইফতারের সময় বোয়াল মাছের মতো খাবার খেয়ে প্রচুর পরিমাণে উদ্যম লাগছে। আদনান আর কিছু বলে না, আদ্রিয়ানার পাশেই শুয়ে পড়ে সে। সময় বহমান। দেখতে দেখতে কেটে গেছে একটা মাস। রমজান মাসও বিদায় নিয়েছে আজ। আজকে চাঁদ রাত আর কালকে ঈদ। আদ্রিয়ানা আর আদ্রিজা মিলে হাতে মেহেন্দি দিচ্ছে, বাকিরাও পাশে বসে গল্প করছে। দেখতে দেখতে রাত 10টা বেজে যায়। আদনান, আদ্রিয়ানা, জাবির, আদ্রিজা চারজনই ছাদে চলে যায়। বাজি ফাটানো শুরু হয়। আদ্রিয়ানা আর আদ্রিজা ভয়ে ভয়ে কয়েকটা বাজি ফাটায়। রাত 12টা পর্যন্ত তারা চারজন ছাদে আনন্দ করে, তারপর যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। সকাল 7টা। পাঞ্জাবি পায়জামা পরে মিররের সামনে গিয়ে দাঁড়ায় আদনান। হাতে ঘড়িটা পরে নিয়ে চুলগুলো সেট করে নেয়। পছন্দের পারফিউম ক্লাইভ ক্রিশ্চিয়ান এম্পেরিয়াল ম্যাজেস্টিটা স্প্রে করে নেয়। মাথায় টুপি পরে নিয়ে মিররে আর নিজেকে শেষবারের মতো দেখে নেয়। জায়নামাজ হাতে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। সিঁড়ি বেয়ে নেমে নিচে চলে যায়। আদনান ডাইনিং টেবিলে গিয়ে বসলে আদ্রিয়ানা আদনানকে অল্প কিছু সেমাই এনে দেয়। আদ্রিয়ানা খেয়েছে কিনা তা জিজ্ঞেস করে আদনান। আদ্রিয়ানা খেয়েছি বলার পর আদনান খাওয়া শুরু করে। মিনিট 5-এর মধ্যে আদনানের খাওয়া হয়ে যায়। রাহিম, আদনান, জাবির 3 বাপ ছেলে মিলে ঈদগাহ ময়দানের উদ্দেশ্যে বের হয়ে যায়। সকাল 9টা। এইমাত্র ঈদের নামাজ শেষ হয়েছে। আদনান আর জাবির একসাথে রাহিমকে সালাম দিয়ে জড়িয়ে ধরে। রাহিমও 2 হাত দিয়ে 2 ছেলেকে জড়িয়ে ধরে। আজ প্রায় 18 বছর পর ঈদের দিন 2 ছেলেকে একসাথে জড়িয়ে ধরতে পেরেছেন। খুশিতে রাহিমের চোখে পানি চলে আসে। আদনান রাহিমের চোখের পানি মুছে দিয়ে কান্না করতে নিষেধ করে এবং হাসতে বলে। রাহিম হাসে, আদনান আর জাবির হাসে। তারপরও আদনান আর জাবিরও কোলাকুলি করে নেয়। আদনান, জাবির তার ছোটবেলার বন্ধুদের সাথে হ্যান্ডশেক করে কোলাকুলি করে নেয়। তারপর সোজা চলে যায় বাসায়। বাড়ির কলিং বেল চাপতে দরজা খুলে দেয় জোবাইদা। প্রথমে আদনান জোবাইদাকে সালাম দেয়, তারপর জাবির দেয়। জোবাইদা সালামের উত্তর দিয়ে 2 ছেলেকে জড়িয়ে ধরে। জোবাইদার চোখেও আনন্দের জল। আম্মু, আমরা নামাজ পড়ে চলে আসি, আর তুমি এখনও রেডি হওনি কেন? এখনই যাও আর তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আদনানের কথা সায় জানিয়ে জোবাইদা রেডি হতে যায়। রাহিম আর জাবির সোফায় বসে আদনানের পা বাড়ায় নিজের রুমের দিকে। রুমের সামনে গিয়ে দেখে দরজা ভিতর থেকে লক করা। আদনান দরজার লক করে। ভিতর থেকে আদ্রিয়ানা বলে, কে? সানফ্লাওয়ার, আমি, তোমার পান্ডা সাহেব। পান্ডা সাহেব আর 2 মিনিট ওয়েট করেন, আমি শাড়ি পরা শেষ, এখনই শুধু মাথায় আঁচলটা দিব। ওকে সানফ্লাওয়ার। মিনিট 5 পর আদ্রিয়ানা দরজা খুলে আদনানকে সালাম দেয়। আসসালামু আলাইকুম মিস্টার পান্ডা সাহেব। ওয়ালাইকুম সালাম মিস্টার পান্ডা সাহেবের সানফ্লাওয়ার। মিস্টার পান্ডা, আমাকে কেমন লাগছে বললেন না যে? আমার সানফ্লাওয়ারকে অসম্ভব রকম সুন্দর লাগছে। আদ্রিয়ানা একটা মুচকি হাসি দেয়। আদনানের দিকে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলে, পান্ডা সাহেব, আমার সালামিটা। আদনান পকেট থেকে নিজের ওয়ালেট বের করে আদ্রিয়ানার হাতে দেয়। মিস্টার পান্ডা সাহেব, এই ওয়ালেটে কত টাকা আছে? ক্যাশ বেশি নেই, মাত্র 20,000। তবে কার্ডে টাকা আছে। কার্ডে কত টাকা আছে? 3 লাখ। ও আচ্ছা আচ্ছা, তা কার্ডের পাসওয়ার্ড কি? 92 7। আদ্রিয়ানা ওয়ালেটটা আদনানের পকেটে ঢুকিয়ে দেয়। আদনানের পায়ের উপর দাঁড়িয়ে আদনানের গলা জড়িয়ে ধরে। আপনি আমার মানে আপনার সব কিছুই আমার। আপনার মতো এত মূল্যবান একটা জিনিস আমার নামে যেহেতু লেখা আছে, সেহেতু সামান্য টাকা দিয়ে কী করবো? এইসব সালামি টালামি আমার লাগবে না। আদনান আদ্রিয়ানার কোমর আরও শক্ত করে জড়িয়ে ধরে, একদমই নিজের সাথে মিশিয়ে নেয়। মাই ডিয়ার সানফ্লাওয়ার, তোমার সালামি না লাগলেও আমার সালামি লাগবে। তাহলে আমাকে আগে সালাম করুন। আসসালামু আলাইকুম মাই ডিয়ার সানফ্লাওয়ার। ওয়ালাইকুম সালাম সানফ্লাওয়ারের জামাইজান, বউজান, এবার আমার সালামিটা দিয়ে দেন। আমার কাছে তো 1 টাকা নেই, আমি কোথা থেকে সালামি দিব? সালামি হিসেবে কি শুধু টাকাই দেয়? টাকা ছাড়া কি আর কিছু দেওয়া যায় না? আর কিছু বলতে কি? হ্যাঁ দুষ্টু পান্ডা, আপনার মতলব তো দেখছি ভালো না। ঈদের দিনে ওইসব করতে চাইছেন? বউজান, ওইসবে শুধু ট্রেলার করতে চেয়েছি, ফুল মুভি না। আদ্রিয়ানা কিছু বলতে যাবে, তার আগে আদনান আদ্রিয়ানার ঠোঁট দুটো দখল করে নেয়। আদনানের সাথে আদ্রিয়ানাও রেসপন্স করে। রেডি হয়ে রুম থেকে বের হতেই জাবিরের মুখোমুখি হয় আদ্রিজা। আদ্রিজাকে দেখে হা করে তাকিয়ে থাকে জাবির। আদ্রিজা আজকে সাদা রঙের একটা ড্রেস পরেছে, বেশ সুন্দর লাগছে আদ্রিজাকে। আসসালামু আলাইকুম বেয়ার সাহেব। আদ্রিজার কথা জাবির বাস্তবে ফিরে, ওয়ালাইকুম সালাম বেআইন সাহেব। আমার সালামিটা দেন বেআই সাহেব, একটু ওয়েট করুন বেআই সাহেব। এই কথা বলে জাবির নিজের ওয়ালেটটা বের করে গুনে গুনে 10টা 1,000 টাকার নোট দেয় জাবির। 10,000 টাকা সালামি পেয়ে মহা খুশি আদ্রিজা। বেয়াই বলেছিলেন যে জিজু আর আপুকে সালাম করছেন। ভাইয়াকে ঈদগাহ মাঠে দেওয়া হয়েছিল, কিন্তু ভাবিকে দেওয়া হয়নি। তাহলে চলুন একসাথে যাই। চলুন বেআইন। জাবির আর আদ্রিজা দুজনেই পা বাড়ায় আদনানের রুমের দিকে। মিনিট 2-এর মধ্যে আদনানের রুমের সামনে পৌঁছে যায়। রুমের দরজা খোলা দেখে দুজনেই রুমে ঢুকে যায়। আদনান আর আদ্রিয়ানা অপরকে জড়িয়ে ধরে আছে, তা দেখে জাবির আর আদ্রিজা অন্যদিকে ঘুরে যায়। দুজনে একসাথে বলে, আমরা কিছু দেখিনি।
জাবির আর আদ্রিজা গলা শুনে আদ্রিনা আদনানের কাছ থেকে সরে যেতে চাইলেও আদনান আদ্রিনাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। মিস্টার পান্ডা সাহেব ছাড়ুন, সবাই দেখছে। তো দেখুক না কি সমস্যা, আমি তো আমার বউকে জড়িয়ে ধরেছি, অন্য কাউকে না। আদ্রিনা কিছু বলতে যাবে তার আগে আদ্রিজা বলে ওঠে, জিজু বলেছিলাম যে আপনাদের প্রেম কি শেষ হয়েছে? নো শালিকা, শেষ হয়নি। তাহলে কন্টিনিউ করেন, আমরা বাহিরে আছি। প্রেম শেষ হলে ডাক দিন, এসে সালাম করে সালামি নিয়ে যাব। ওকে মাই ডিয়ার শালিকা, এবার তাহলে যাও, প্রেম প্রেম খেলা শেষ হলে ডাক দিবনি। জাবির আর আদ্রিজা রুম থেকে বের হয়ে যায়। মাই ডিয়ার সানফ্লাওয়ার, সাপের মতো এত মোচড়ামুচড়ি করে শুধু শুধু নিজের এনার্জি নষ্ট কেন করছো বুঝলাম না। তুমি সারাদিন মোচড়ামুচড়ি করলেও তো আমার কাছ থেকে ছুটতে পারবে না। মোচড়ামুচড়ি না করে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে রাখো। 20 মিনিট ধরে সালামির লোভে আদনানের রুমের বাইরে দাঁড়িয়ে আছে জাবির আর আদ্রিজা। আদনানের প্রেম প্রেম খেলা শেষ হওয়ার কোনো নামই নেই। বেআইন, আপনাকে বলেছিলাম না ভাইয়ের প্রেম প্রেম খেলা এত তাড়াতাড়ি শেষ হবে না। এখন দেখলেন তো 20 মিনিট পার হয়ে গেছে, এখনও প্রেম প্রেম খেলা শেষ হওয়ার কোনো নামই নেই। আচ্ছা বেআই, এই প্রেম প্রেম খেলাটা কি? প্রেম প্রেম খেলা হচ্ছে এক ধরনের সুখের খেলা। মানে বুঝলাম না বেআই, কষ্ট করে একটু ক্লিয়ার করে বলবেন। প্রেম প্রেম খেলা হচ্ছে এক ধরনের সুখের খেলা, যে খেলার ট্রেইলার শুরু হয় একে অপরের ঠোঁট দিয়ে আর শেষ হয় থকথকে সাদা পদার্থ দিয়ে। এইবার বুঝতে পেরেছেন? বেআই, আপনি কি বলছেন কিছুই বুঝতে পারিনি, সব আমার মাথার উপর দিয়ে 13 হাত উপর দিয়ে চলে গেছে। আপনাকে না বলে প্র্যাকটিক্যাল করে দেখালে মনে হয় ভালো বুঝতেন। তাহলে প্র্যাকটিক্যাল করে দেখান। বেআইন, প্রেম প্রেম খেলার প্র্যাকটিক্যাল দেখতে চান? বেআই, একটু দেখান না দেখি। দেখি দেখি করতে হলে তো আগে বিয়ে করতে হবে বেআইন। বিয়ের আগে দেখাদেখি করলে পাপ হবে। তার চেয়ে বরং আগে আমরা বিয়েটা করে আসি, তারপর না হয় দেখাদেখির কাজ শুরু করবো নি। আদ্রিজা কোমরে হাত দিয়ে রাগের দৃষ্টিতে জাবিরের দিকে তাকায়। তা দেখে জাবির বলে, কি ব্যাপার বেআইন, আপনি এইভাবে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছেন কেন? লুচ্চা বেআই, আমি ওইসব দেখে দেখাদেখির কথা বলিনি, আমি বলছি প্রেম প্রেম খেলার প্র্যাকটিক্যাল দেখার কথা। একই তো বেআইন, দেখাদেখি আর প্রেম প্রেম খেলাখেলি সেম। প্রেম প্রেম খেলতে হলে তো খুলতে হবে, আর খুললে তো সব দেখাদেখি হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ বেআই, আপনি এত খারাপ? আমাকে এইসব কথা বলতে আপনার একটুও লজ্জা করলো না? না বেয়াই, আমার তো লজ্জার বদলে আরও ভালো লাগছে। আপনি যে আমাকে এইসব কথা বলছেন, এখন আমি জিজুর কাছে আপনার নামে বিচার দিব। এই কথা বলে আদ্রিজা আদনানের রুমের দিকে পা বাড়ায়। আদ্রিজা পিছু পিছু জাবিরও যায়। আরে বেআইন, আমার কী দোষ? আপনি তো প্রেম প্রেম খেলা সম্পর্কে জানতে চেয়েছেন। সন্ধ্যা 7টা 30 মিনিট, আদ্রিয়ান আচার খাচ্ছে আর আদনান অফিসের কিছু ফাইল চেক করছে। হঠাৎ করে আদনানের পেট গুলিয়ে বমির ভাব আসে। আদনান ছুটে যায় ওয়াশরুমে। আদনানের পিছু পিছু আদ্রিয়ানাও যায়। আদনান বমি করছে দেখে আদ্রিয়ানা মুখে হাসি ফুটে ওঠে। আদনানের কাছে এগিয়ে গিয়ে আদনানের পেটে কান পেতে তারপর আদনানের হাত ধরে বলে, কংগ্রাচুলেশন মাই ডিয়ার পান্ডা সাহেব, আপনি মা থুকু বাবা হতে চলেছেন। এখন থেকে বেশি বেশি আচার খাবেন আর সাবধানে চলাফেরা করবেন। আদনান কিছু বলতে যাবে তার আগে আদ্রিয়ানা আদনানের গলা জড়িয়ে ধরে আবার বলে, আমার সাথে আমার পান্ডা সাহেবও প্রেগনেন্ট। আমারও বেবি হবে, আমার জামাইয়েরও বেবি হবে। উফ, আমার যে কি খুশি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আদ্রিয়ানার এমন কথা শুনে আদনান অবাক। কী সব আজে বাজে কথা বলছো? ছেলেরা কি কখনো প্রেগনেন্ট হয়? আপনি প্রেগনেন্ট হননি? আমি প্রেগনেন্ট হতে যাবো কেন? আজব। তাহলে আপনি যে এইমাত্র বমি করলেন, বমি করলে তো প্রেগনেন্ট হয়ে যায়। ওরে আমার শাউরা, আমি প্রেগনেন্ট না, আমার পেট খারাপ হয়েছে। আজকে সারাদিন সেমাই খাওয়া খাওয়াই খেলছি না, তাই এমনটা হয়েছে। সেমাই খাওয়া খাওয়াই করলে পেট খারাপ হয় নাকি? 30টা রোজা রাখার পর ঈদের দিন একটু বেশি খেলে পেটে অশান্তি শুরু হয়ে যায় আমার। ও আচ্ছা আচ্ছা, যাও এখন। কই যাবো? ওয়াশরুম থেকে বের হয়ে যাও। আপনি যাবেন না? শাওরা এত কথা বলে কেন বুঝি না। এই কথা বলে আদনান আদ্রিনাকে ওয়াশরুম থেকে বের করে ভিতর থেকে ওয়াশরুমের দরজা লাগিয়ে দেয়। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে আদ্রিজা, দৃষ্টি আকাশের মাঝে মাঝে থাকা চাঁদের দিকে স্থির। পিছনে কারো উপস্থিত টের পেয়ে পিছনে ঘুরে তাকায় আদ্রিজা। জাবির এসেছে। জাবিরের দিকে এক পলক তাকিয়ে আবার দৃষ্টি স্থির করে আকাশের মাঝে থাকা চাঁদের দিকে। বেআইন, কোনো কারণে কি আপনার মন খারাপ? আদ্রিজা ছোট করে বলে, কী হয়েছে বেআইন? কেন মন খারাপ? আমি নিজেও জানি না আমার কী হয়েছে, শুধু জানি আমার মন খারাপ। এটা কেমন কথা বেআইন? এটাই তো কথা বিয়াই। বাই দ্য ওয়ে বিয়াই, শুনলাম আপনি নাকি ভালো গান গাইতে পারেন, আমাকে একটা গান শোনাতে পারবেন? কেন নয় বিয়ান, একটু ওয়েট করেন, আমি গিটার নিয়ে আসি। এই কথা বলে জাবির ছাদ থেকে চলে যায়। মিনিট 5 পর হাতে গিটার নিয়ে ফিরে আসে। আদ্রিজার পাশে গিয়ে রেলিংয়ের উপরে বসে গিটার টুংটাং শব্দ তুলে জাবির গাইতে শুরু করে। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই, তোকে মাথায় করে বেঁচে আছি তাই, আমি তোকে মাথায় করে বেঁচে আছি তাই। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুরি ঘুরি মন। ও তিলে তিলে হলো কি যে গেল ভিজে মন। আগে তো এই শ্রাবণে ছিল না কারণ, তোর সাথে দেখা হলে কোনো নিরালয়ে নিজেকে উজাড় করে রেখে দেওয়া যায়। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুরি ঘুরি মন। জাবিরের গান শেষ হতে আদ্রিজা হাতে তালি দেয়। বিয়াই, আপনি তো দেখছি ভালোই গান গাইতে পারেন। ধন্যবাদ বিয়াই। আদ্রিজা মুচকি হাসে। জাবির আদ্রিজার দিকে কিছুটা ঝুঁকে গিয়ে বলে, তা বিআইয়ের মনটা কি ভালো হয়েছে? একটু ভালো হয়েছে। যদি আমার বাবার সাথে দেখা করতে পারতাম তাহলে একদমই ভালো হয়ে যেত। তাহলে চলেন যাই, চলেন। জাবির আদ্রিজার হাত ধরে আদ্রিজাকে নিয়ে বের হয়ে যায় সাজেকের উদ্দেশ্যে। ভোর 4টা 30 মিনিট, জাবির আর আদ্রিজা এইমাত্র সাজেকে এসে পৌঁছেছে। গাড়ি থেকে নেমে দুজনে এগিয়ে যেতে থাকে থামতুয়ার ঘরের দিকে। কিছু দূর যেতেই কিছু পাহাড়ি লোকের কবলে পড়ে জাবির আর আদ্রিজা। পাহাড়ি লোকগুলো জাবির আর আদ্রিজাকে তুলে নিয়ে তাদের দরজার কাছে সর্দার বিচার শেষে রায় জানান।
আমাদের এখানে মেয়ে নিয়ে ফুর্তি চলবে না, শাস্তিস্বরূপ এদের দুইজনকে বিয়ে পড়িয়ে দাও। সর্দারের মুখে এমন কথা শুনে জাবির খুশি হলো, আদ্রিজা খুশি হয় না। আদ্রিজা সর্দারের রায়ের বিপক্ষে বলে ওঠে, মগের মূল্য পেয়েছেন নাকি? বিয়ে পড়িয়ে দাও বললেই বিয়ে পড়িয়ে দেওয়া যায় না। আদ্রিজার কথা শুনে সর্দার রেগে যায়, তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? আমি এই গ্রামের সর্দার, আমার কথা অমান্য করার সাহস তোর আছে? জাবির আদ্রিজাকে থামানোর চেষ্টা করে, আদ্রিজা চুপ করো, এটা তাদের গ্রাম, আমাদের কথা এরা শুনবে না। আদ্রিজা জাবিরের দিকে তাকিয়ে বলে, বেয়াই আপনি চুপ করুন, ওদের সাথে আমি কথা বলছি। জাবিরকে এই কথা বলে আদ্রিজা সর্দারকে উদ্দেশ্য করে বলে, দেখুন আপনার ভুল হচ্ছে, আমরা এখানে ফুর্তি করতে আসিনি, আমরা এখানে এসেছি। বাকিটুকু উচ্চারণ করতে পারে না আদ্রিজা, তার আগে সর্দার বলে ওঠে, তোর সাহস আছে দেখছি, সাহস না থাকলে তুই আমার উপর মুখে মুখে কথা বলতে পারতি না। আদ্রিজা কিছু বলতে যাবে, তার আগে জাবির আদ্রিজার মুখ চেপে ধরে বলে, সর্দার আপনি আমার কথা শুনুন, আপনি আমাদের বিয়ে পড়িয়ে দেন, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। জাবিরের মুখে এমন কথা শুনে অবাক দৃষ্টিতে জাবিরের দিকে তাকিয়ে আছে আদ্রিজা। তা দেখে জাবির বলে, দেখুন বিয়ে, শুধু শুধু কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। ওরা আমাদের বিয়ে না দিয়ে আমাদেরকে ছাড়বে না, ওদের কথা মতো বিয়ে করে নেওয়াটাই ভালো হবে। মিনিট দুয়েক সময় নিয়ে জাবিরের বলা কথাটা ভাবে আদ্রিজা। জাবিরের বলা কথায় যুক্তি আছে, আসলেই তো এরা বিয়ে না দিয়ে ছাড়বে না, হয় এরা বিয়ে দিবে না হয় মেরে ফেলবে। আদ্রিজা চুপ হয়ে যায়। জাবির বিয়ের ব্যবস্থা করতে বলে, মুসলমানদের ধর্ম অনুযায়ী বিয়ের ব্যবস্থা করা হয়, কাজী আনা হয়, কাজী জাবির আর আদ্রিজার বিয়ে পড়িয়ে দেয়। আদ্রিজা চুপচাপ বসে থাকে, কোনো প্রতিক্রিয়া নেই। জাবির আদ্রিজার দিকে তাকিয়ে থাকে, তার চোখে এক অন্যরকম আনন্দ, ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার যে কি আনন্দ তা জাবিরের ফেস দেখলেই বোঝা যায়। সর্দার বলে, এখন তোদের বিয়ে হয়ে গেছে, এখন তোরা একসাথে থাকবি। জাবির বলে, ধন্যবাদ সর্দার, ঠিক আছে তোরা যেতে পারিস, কিন্তু মনে রাখিস তোদের বিয়ে হয়ে গেছে। জাবির আর আদ্রিজা সর্দারের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আদ্রিজা এখনও চুপচাপ, কোনো কথা বলছে না। জাবির গাড়ি ড্রাইভ করছে আর মনের সুখে গান গাইছে। লাইটিংয়ের আলোয় ঝলমল করছে পুরো চৌধুরী বাড়ি, কারণ আর চৌধুরী বাড়ির ছোট ছেলে জাবির রায়হান চৌধুরীর গায়ে হলুদ। বাড়ির ছাদটা বেশ বড় হওয়ায় ছাদেই হলুদের ডেকোরেশন করা হয়েছে। চট্টগ্রাম শহরের নামিদামি বিজনেসম্যানদেরকেও ইনভাইট করা হয়েছে। রাত 11টার দিকে হলুদের অনুষ্ঠান শুরু হয়। রায়হান আর আদ্রিজাকে স্টেজে নিয়ে বসানো হয়। প্রথমে রাহিম আর জোবাইদা স্টেজে ওঠে। রায়হান আর আদ্রিজা দুজনেই রাহিম আর জোবাইদাকে সালাম করে। রাহিম আর জাবাইদা রায়হানের আর আদ্রিজাকে হলুদ ছুঁয়ে স্টেজ থেকে নেমে আসে। তারপর আদনান আর আদ্রিনা স্টেজে ওঠে, দুজন রায়হান আর আদ্রিজাকে হলুদ ছুঁয়ে দেয়। হালকা কিছু খাইয়ে দিয়ে দুজনকে টাকা দেয় আদনান। আদনান আর আদ্রিয়ানার স্টেজ থেকে নামার পর এক এক করে সবাই হলুদ ছুঁয়ে দিতে থাকে। হলুদ ছোঁয়ানো শেষ হলে ড্যান্স, হ্যাঁ বলো। রায়হান আদ্রিজা দুজনেই ড্যান্স করে। রাত 3টার দিকে হলুদের অনুষ্ঠান শেষ হলে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন রাত 8টায় রায়হান আর আদ্রিজাকে স্টেজে এনে পাশাপাশি বসানো হয়। কাজী সব কিছু লিখে নিয়ে বিয়ে পড়ানো শুরু করেছে। সব কিছু শেষে কাজী প্রথমে রায়হানকে কবুল বলতে বলে। আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। কাজী এইবার আদ্রিজাকে কবুল বলতে বলে। আদ্রিজা মিনিট দুয়েক সময় নিয়ে বলে, আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। 3 কবুলের মাধ্যমে রায়হান আর আদ্রিজার বাধা পড়ে বিয়ে নামক এক পবিত্র বন্ধনে। বাসর ঘরে বসে আছে আদ্রিজা, রায়হানের আসার অপেক্ষা করছে। মিনিট 5 পর আদ্রিজার অপেক্ষায় অবসান ঘটিয়ে রায়হান বাসর ঘরে প্রবেশ করে। রুমের দরজা লক করে এগিয়ে যায় বেডের দিকে। আদ্রিজার সামনে বসে ঘোমটাটা উপরে তোলে। আদ্রিজা একটা লজ্জা মিশ্রিত হাসি দেয়। রায়হান বুকের বাঁ পাশে হাত দিয়ে বেডের উপর থেকে ফ্লোরে পড়ে যায়। হায় মে তো মার গায়ে। আদ্রিজা রায়হানের দিকে একটা বালিশ ছুঁড়ে মেরে বলে, বিয়াই বেড থেকে যেহেতু নেমেই গেছেন সেহেতু আর বেডে ওঠা লাগবে না। বেডে ওঠা লাগবে না মানে আপনি বেডে ঘুমাতে পারবেন না, তাহলে আমি কোথায় ঘুমাবো? ফ্লোরে? আমি ফ্লোরে ঘুমাবো? রুম আমার, বেড আমার, অথচ আমাকেই বেডে ঘুমাতে দেওয়া হচ্ছে না। রায়হান কিছু বলতে যাবে, তার আগে আদ্রিজা আবার বলে ওঠে, দেখুন আমার খুব ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করবেন না। মানে কি আজকে আমাদের বাসর না করে বাকিটুকু উচ্চারণ করতে পারে না রায়হান। তার আগে আদ্রিজা বলে ওঠে, কানের কাছে একদমই যেন ঘ্যান ঘ্যান করবেন না বলে দিলাম। রায়হান বেডের উপর উঠে বসে। আদ্রিজার দিকে কিছুটা ঝুঁকে আদ্রিজাকে ডাকে, বৌজান বৌজান শুনছো? আদ্রিজা শুনেও না শোনার ভান করে শুয়ে আছে। বউ গো, একটা ছেলের বাসর রাত নিয়ে অনেক স্বপ্ন থাকে, ঠিক তেমন আমারও আছে। আমার স্বপ্নগুলোকে এইভাবে মাটি চাপা দিয়ে দিও না, বাসরটা করতে দাও না প্লিজ। আদ্রিজা ঘুমের ভান করে শুয়ে আছে। রায়হান আদ্রিজাকে আরও কয়েকবার ডাকে, কিন্তু আদ্রিজা কোনো সাড়া দেয় না। ভাঙ্গা মন নিয়ে বেড থেকে নেমে দাঁড়ায় রায়হান। আদ্রিজার দিকে তাকিয়ে বলে, আমার বাসর রাতের স্বপ্নগুলো নষ্ট করে শান্তিতে ঘুমানো হচ্ছে তাই না? তোমার ঘুমের 12টা বাজাচ্ছে, ওয়েট। রুমে থাকা সাউন্ড বক্সে ফুল সাউন্ডে গান চালিয়ে দেয় রায়হান। গানের সাথে সাথে নিজেও চিৎকার করে গান গাইতে শুরু করে। সাতাশে দিছি পা, আর কবে বাসর করব, লেট করলে হবে দেরি হবে, স্নুকুল করবাম, ঘুম আসে না, ভালো লাগে না, বেকায়দা বেরাম। আমায় বাসর করতে দাও, বাসর করতে দাও, বাসর করতে দাও বৌজান, আমার বাসর করতে দাও, বাসর করতে দাও, বাসর করতে দাও বৌজান। বালিশ দিয়ে কান চেপে ধরে শুয়ে আছে আদ্রিজা, আর রায়হান গান গাইছে আর ড্যান্স করছে। পরের দিন সকালে আদ্রিজার ডাকে রায়হানের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে শোয়া থেকে উঠে বসে রায়হান। আদ্রিজার দিকে তাকাতে আদ্রিজা একটা লজ্জা মিশ্রিত হাসি দেয়। গুড মর্নিং রায়ান। গুড মর্নিং। আদ্রিজা হাতে থাকা টাওয়ালটা রায়ানের দিকে এগিয়ে দিয়ে বলে, গোসল করবেন না বিয়াই? এই নিন টাওয়াল। গোসল করবো কেন? কাল রাতে তো আমাদের মধ্যে গোসল করার মতো কিছু হয়নি।
তা জানি, তারপরও সকাল সকাল গোসল করা ভালো। আমার এত ভালোর প্রয়োজন নেই। এই কথা বলে রায়হান ফ্রেশ হতে চলে যায়। মিনিট 10 পর ফ্রেশ হয়ে বের হয়ে আসে, টাওয়াল দিয়ে হাত মুখ মুছে নেয়, তারপর দুজনেই নিচে চলে যায়। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে আদনান। কালো প্যান্ট কালো শার্ট পরে নেয়, মিররের সামনে দাঁড়িয়ে চুলগুলো সেট করে নেয়, পছন্দের পারফিউমটা স্প্রে করে নেয়, ব্লেজারটা পরে নিজেকে শেষবারের মতো মিররে দেখে নেয়। তারপর এগিয়ে যায় আদ্রিয়ানার দিকে। আদ্রিয়ানা কপালে একটা গভীর চুমু খায়। আসি বউ, আজকে ফিরতে দেরি হতে পারে, তাড়াতাড়ি আসার চেষ্টা করেন, আপনাকে ছাড়া আমার ভালো লাগে না। ওকে মাই ডিয়ার সানফ্লাওয়ার। এই কথা বলে আবারও আদ্রিয়ান কপালে চুমু খায় আদনান। আদ্রিয়ানা আদনানের কপালে একটা চুমু খায়। আসি তাহলে, সাবধানে যাবেন। আদনান বের হয়ে অফিসের উদ্দেশ্যে। সন্ধ্যা 7টা। আদনান এইমাত্র বাসায় ফিরছে। রুমে প্রবেশ করতেই বড়সড় একটা শক খায় আদনান। আদ্রিয়ানা ফ্লোরে পড়ে আছে। আদনান ছুটে যায় আদ্রিয়ানার কাছে। আদ্রিয়ানা পাশে বসে আদ্রিয়ানার মাথা নিজের কোলে তুলে নেয়। সানফ্লাওয়ার, কি হয়েছে তোমার? কথা বলো সানফ্লাওয়ার, কথা বলছো না কেন? এই সানফ্লাওয়ার, এই কথা বলো, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? তোমার পান্ডা নিঃশ্বাস আটকে আসছে কিন্তু। সানফ্লাওয়ার, কথা বলো না প্লিজ। আদ্রিয়ানা কোনো কথা বলছে না। আদনান পাগলের মতো হয়ে যায়। আদনানের মাথা কাজ করে না, পর্যন্ত বন্ধ করে দেয়। আদনান বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, চোখগুলো কেমন লাল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে এখনই কান্না করে দিবে। আদ্রিয়ানা প্রথমে এক চোখ খুলে আদনানের দিকে তাকায়, তারপর দ্বিতীয় চোখ খুলে তাকায়। আদনানের অবস্থা দেখে হু হু করে হেসে ওঠে আদ্রিয়ানা। আদ্রিয়ানাকে হাসতে দেখে আদনান কেমন জানি হয়ে যায়, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আদ্রিয়ানার দিকে। আদ্রিয়ানা আদনানকে জড়িয়ে ধরে। আদনান এবার হাউমাউ করে কেঁদে দেয়। ফলে আদ্রিয়ানা আদনানকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। মিনিট 5 পর ছেড়ে দিয়ে আদনানের 2 গালে হাত রেখে বলে, মাফিয়া কিং জাহির আদনান চৌধুরী কান্না করছে, ভাবা যায়? আদনান কিছু বলে না, শুধু ড্যাব ড্যাব করে আদ্রিয়ানার দিকে তাকিয়ে থাকে। দেখে বোঝা যাচ্ছে এখনও একটা ঘোরের মধ্যে আছে সে। আদ্রিয়ানা নিজের কান ধরে বলে, সরি জামাইজান, আমার এমনটা করা একদমই উচিত হয়নি, আর কখনোই এমন হবে না। আদনান আদ্রিয়ানাকে জড়িয়ে ধরে, মাই ডিয়ার সানফ্লাওয়ার, আমাকে কখনো ছেড়ে যেও না প্লিজ, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আচ্ছা মিস্টার পান্ডা, আমাদের বেবি হওয়ার সময় যদি আমার বাকিটুকু উচ্চারণ করতে পারে না আদ্রিয়ানা, তার আগে আদনান বলে ওঠে, এমনটা বলো না সানফ্লাওয়ার, জন্ম যখন মৃত্যু তো একদিন হবেই, তা ঠিক। আল্লাহ যেন আমার মৃত্যুটা আগে দেয়, নয়তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি যেমন আমাকে ছাড়া বাঁচতে পারবেন না, ঠিক তেমনি আমিও আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। বাঁচলে দুইজন একসাথে বাঁচবো, আর মরলে দুইজন একসাথে মরবো। হুম, এখন ছাড়েন আর গিয়ে ফ্রেশ হয়ে আসেন, আর কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকি, তা না তারপর ফ্রেশ হব। আগে গিয়ে ফ্রেশ হয়ে আসুন, তারপর সারা রাত জড়িয়ে ধরে রাইখেন, তাহলে একটা চুমু দাও, তারপর যাব। আদ্রিয়ানা আদনানের ঠোঁটে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দেয়। আদ্রিয়ানার সাথে আদনানও রেসপন্স করে। মিনিট 5 পর সময় বহমান। দেখতে দেখতে কেটে গেছে আরও 7টা মাস। সময় সন্ধ্যা 7টা। আদ্রিয়ানের পেইন উঠেছে। আদনান আদ্রিয়ানাকে কোলে তুলে নিয়ে দ্রুত হসপিটালের দিকে রওনা হয়। আদনানের পিছু পিছু জোবাইদা, রায়হান, আদ্রিজা, রাহিম ও যায়। রায়হান গাড়ি ড্রাইভ করছে, আদনান আর আদ্রিয়ানা ব্রেক সিটে বসেছে। আদনান আদ্রিয়ানাকে জড়িয়ে ধরে বসে আছে। আদ্রিয়ানার পেইন ক্রমই বাড়ছে। ব্যথায় আদনানের হাত খামচে ধরে আদ্রিয়ানা। আদনান নিজের কাঁধে আদ্রিয়ানাকে মাথা রাখতে বলে। আদ্রিয়ানা আদনানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। আদনানের হৃদয়ও দ্রুত চলছে, সে ভাবছে সব কিছু ঠিকঠাক হবে তো। আধা ঘন্টার মধ্যেই আদ্রিয়ানাকে নিয়ে হসপিটালে পৌঁছে যায়। আদনান গাড়ি থেকে নেমে আদ্রিয়ানাকে কোলে তুলে নেয়, ছুটে যায় হসপিটালের ভিতরে। হসপিটালে পৌঁছে আদনান আদ্রিয়ানাকে স্ট্রেচারে শুয়ে দেয়। ডাক্তার নাইমা এসে আদ্রিয়ানাকে চেক আপ করে, বলে সব ঠিক আছে, এটা ডেলিভারি পেইন। এখন আদ্রিয়ানাকে লেবার রুমে নিয়ে যাওয়া হবে, আমরা প্রস্তুতি নিচ্ছি, আপনারাও প্রস্তুতি নিন। আর আদ্রিয়ানা, তুমি কোনো চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আদ্রিয়ানা আদনানের হাত দিকে তাকায়। আদনানের হাত ধরে বলে, মিস্টার পান্ডা সাহেব, আমার খুব ভয় হচ্ছে, আপনি আমার সাথে থাকবেন প্লিজ। আদনান আদ্রিয়ানের হাত ধরে বলে, চিন্তা করো না মাই ডিয়ার সানফ্লাওয়ার, আমি তোমার সাথে আছি, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। আদনান আদ্রিয়ানার কপালে একটা চুমু খায়। মিস্টার পান্ডা সাহেব, আমি যদি মরি, বাকিটুকু উচ্চারণ করতে পারে না আদ্রিয়ানা, তার আগে আদনান আদ্রিয়ানার ঠোঁটে আঙ্গুল দিয়ে আদ্রিয়ানাকে চুপ করিয়ে দেয়। নো মাই ডিয়ার সানফ্লাওয়ার, নো, এমন কথা বলা তো দূরের কথা, মাথায়ও আনবে না। তোমাকে সেফভাবে আমার প্রিন্সেসকে নিয়ে ফিরতে হবে, তোমার পান্ডার জন্য হলেও তোমাকে ফিরতে হবে। কিছুক্ষণ পর নাইমা এসে আদনানকে উদ্দেশ্য করে বলে, মিস্টার আদনান, আপনার ওয়াইফকে এখন অপারেশন রুমে নিয়ে যেতে হবে। আদনানের হ্যাবতক মাথা নাড়ে। আদ্রিয়ানাকে অপারেশন রুম পর্যন্ত এগিয়ে দেয় আদনান। আদ্রিয়ানা আদনানের হাত ধরে আদনানের দিকে তাকায়। মিস্টার পান্ডা সাহেব, একটু চুমু দিবেন? আদনান আদ্রিয়ানার পুরো মুখে চুমু খেয়ে ঠোঁট দুটো দখল করে নেয়। মিনিট 2 পর ছেড়ে দেয়। ভয় পেও না বউ, তোমার পান্ডা সাহেব এখানে দাঁড়িয়ে তোমার জন্য আর প্রিন্সেসের জন্য অপেক্ষা করবে। আদনানের কথা শেষ হতে আদ্রিজা জুবাইদা মিলেও আদ্রিয়ানাকে ভরসা দেয়। আদ্রিয়ানাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন রুমের দরজা লক হওয়ার সাথে সাথেই আদনান সেন্সলেস হয়ে পড়ে যায়। বেআই, জিজু সেন্সলেস হয়ে গেছে, জিজুকে ধরুন। রায়হান আর একজন ওয়ার্ড বয় মিলে আদনানকে ধরে একটা কেবিনে শুয়ে দেয়। 2 ঘন্টা পর আদনানের জ্ঞান ফিরে। আদনান বেড থেকে উঠে কেবিন থেকে বের হয়ে দৌড়ে যায় অপারেশন রুমের দিকে। সবাই অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে, তার মানে অপারেশন এখনও চলছে। মিনিট 5 পর অপারেশন থিয়েটারের থেকে 2টা বেবি কোলে নিয়ে 2জন মেয়ে ডাক্তার বের হয়ে আসে। কংগ্রাচুলেশন মিস্টার আদনান, আপনার টুইন্স বেবি হয়েছে, একটা ছেলে বেবি আর একটা মেয়ে বেবি, আর আপনার ওয়াইফও সুস্থ আছে। আদনান প্রথমে তার প্রিন্সেসকে কোলে নেয়। ওসিফের
চোখে আনন্দের অশ্রু এসে যায়। মেয়েকে চুমু দিয়ে ভরিয়ে দেয় আদনান। তারপর তার প্রিন্সকে কোলে নেয়, ছেলের পুরো মুখে চুমু দিয়ে ছেলেকেও চুমু দিয়ে ভরিয়ে দেয়। মিনিট 5 নিজের কাছে রেখে বেবিকে রায়হান আর আদ্রিজার কাছে দিয়ে দেয়। আমি কি আমার বউয়ের সাথে একটু দেখা করতে পারি? এখন না, একটু পর আপনার ওয়াইফকে কেবিনে শিফট করা হবে, তখন দেখা কইরেন। এই কথা বলে ডাক্তার নিজের কেবিনে চলে যায় আর আদনান অপারেশন থিয়েটারে ঢুকে যায়। আদ্রিয়ানা অজ্ঞান হয়ে পড়ে আছে। এখনও জ্ঞান ফেরেনি। আদনান আদ্রিয়ানার কপালে একটা চুমু খায় এবং আদ্রিয়ানার হাত ধরে আদ্রিয়ানার পাশেই দাঁড়িয়ে থাকে। মিনিট 5 পর 2 জন নার্স এসে আদ্রিয়ানাকে কেবিনে নিয়ে যায়। আদ্রিয়ানার দুই পাশে 2 হাত দিয়ে আদ্রিয়ানার দিকে ঝুঁকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে আদনান। মিনিট 2 পর আস্তে আস্তে চোখ খুলে আদ্রিয়ানা। চোখ খুলতেই পান্ডা সাহেবকে দেখে আদ্রিয়ানার মুখে হাসি ফুটে ওঠে। আদনানের গলা জড়িয়ে ধরে কাছে টেনে নেয়। বেবি, কি করছো? আব্বু আম্মু আছে তো? তো কি হয়েছে? তোমার পান্ডা সাহেবের শরম করছে? মিস্টার পান্ডা সাহেব, আপনার শরমও আছে? আজকে জানতে পারলাম। আদ্রিয়ানা আদনানকে আরও কাছে টেনে নেয়, নিচের ঠোঁট দুটো দিয়ে আদনানের ঠোঁট দুটো দখল করে নেয়। আদনানের সাথে আদনানও রেসপন্স করে। মিনিট 5 পর ছেড়ে দেয়। আদ্রিয়ানা বলে, আচ্ছা মিস্টার পান্ডা সাহেব, আমাদের ছেলে বেবি হয়েছে না মেয়ে বেবি? দুটোই হয়েছে। মানে আমাদের টুইন্স বেবি হয়েছে। মিস্টার পান্ডা সাহেব, আমাকে উঠে বসতে হেল্প করবেন? এখন ওঠা লাগবে না, আর কিছুক্ষণ শুয়ে থাকো, আমি আমার ছেলে মেয়েকে কোলে নেব। ছেলে মেয়েকে কোলে নেওয়ার জন্য অনেক সময় পড়ে আছে, আগে নিজে সুস্থ হয়ে নাও। ওকে মিস্টার পান্ডা সাহেব, ওকে। মিস্টার পান্ডা সাহেব, আমার না ক্ষুধা লাগছে, কি খাবা বলো, আমি এখনই নিয়ে আসি। আপনার ঠোঁট। আদনান আদ্রিয়ানার ঠোঁট দুটো দখল করে নেয়। মিনিট 5 পর ছেড়ে দিয়ে বলে, পেট ভরেছে মিস্টার পান্ডা সাহেব, আপনার এই হালকা লাল ঠোঁট দুটো সারাদিন খেলেও পেট ভরবে না। তাহলে এই নাও, আরও কিছুক্ষণ খাও। এখন না আদ্রিজা আর আম্মু এদিকে আসছে। আদ্রিয়ানা কথাটা বলে শেষ করতে না করতে আদ্রিজা আর জোবায়দা বেবিদেরকে নিয়ে হাজির হয়। জাহির আদ্রিয়ানাকে ধরে বেডে হেলান দিয়ে বসিয়ে দেয়। কেন? বেবিদের ক্ষুধা লাগছে, খাবে। জাহির আদ্রিয়ানাকে ধরে বেডে হেলান দিয়ে বসিয়ে দেয়। কেন? বেবিদের ক্ষুধা লাগছে। আদনান আদ্রিয়ানাকে ধরে বেডের সাথে হেলান দিয়ে। জোবায়দা আদ্রিয়ানার দিকে তাকায়, তারপর আদনানকে উদ্দেশ্য করে বলে, আসিফ তুই বাইরে যা। কেন? বেবিদেরকে খাওয়াতে হবে তো। তুই বাইরে যা। বউ আমার, বেবিও আমার, কেন বাইরে যাব? বেশি কথা না বলে বের হ। জোবায়দার কথা শেষ হতে আদ্রিয়ানা বলে, মিস্টার পান্ডা সাহেব, আমি লজ্জা পাচ্ছি তো। লজ্জা পাওয়ার কী আছে? আজব, তোমার সব কিছু তো অনেক আগেই আমি দেখে ফেলেছি এবং খেয়েও ফেলেছি। আদনানের ঠোঁট কাটা কথা শুনে জোবায়দা আদনানকে ধমক দেয়। ধমক খেয়ে আদনান বের হয়ে যায়। আদ্রিয়ানা প্রথমে ছেলে বেবিকে কোলে নিয়ে খাইয়ে দেয়, তারপর মেয়েকেও কোলে নিয়ে খাইয়েছে। বেবিদের খাওয়ানো হয়ে গেলে আদনানকে ভিতরে আসতে বলা হয়। আদনান ভিতরে এসে তার প্রিন্সেসকে কোলে নেয়, চুমু দিয়ে মেয়েকে ভরিয়ে দেয়। বেবি আদনানের দিকে তাকিয়ে হেসে ওঠে। ছোট ছোট হাতগুলো দিয়ে আদনানের মুখ ছোঁয়ার চেষ্টা করতে থাকে আর ঠোঁটগুলো নড়তে থাকে। মেয়ের এমন কাণ্ড দেখে আদনান হেসে ওঠে। মাম্মাম, তুমি কি বলতে চাইছো? তা তোমার মূর্খ বাবা বুঝতে পারছে না? এই কথা বলে বেবি গেলে আরও একটা চুমু খায় আদনান। আদ্রিয়ানা পিছন থেকে আদনানকে গুঁতা দিয়ে বলে, মিস্টার পান্ডা সাহেব, একটা জিনিস খেয়াল করেছেন? মেয়ে দেখতে হুবহু আপনার কপি হয়েছে, ছেলে বেবি কিন্তু আমার কপি হয়েছে। আদনান বলে, হ্যাঁ, আমার ছেলে তো দেখছি তার মামামের মতোই খুব সুন্দর হয়েছে। আদ্রিয়ানা লজ্জা পেয়ে মুচকি হাসে। আদনান আদ্রিয়ানার কপালে। রাত 12টা। আদ্রিজার পা জড়িয়ে বসে আছে জাবির রায়হান চৌধুরী। জাবিরের এমন কাণ্ড দেখে বেশ বিরক্ত হয় আদ্রিজা। বেয়াই, আপনি কি পা ছাড়বেন? তুমি যতক্ষণ না বাসর করার জন্য রাজি হবা ততক্ষণ আমি তোমার পা ছাড়ব না। তাহলে এই জন্মে আর আমার পা ছাড়া লাগবে না আপনার, কারণ আমি কখনোই রাজি হব না। এমন কেন করো? একটু বাসর করতে দিলে কি হয়? আপনাকে বাসর করতে দিয়ে নিজে ভার্জিনিটি হারাতে চাই না। তাহলে বিয়ে করেছিলে কেন? বউ সেজে পাশে জামাই নিয়ে ছবি তোলার ইচ্ছে হয়েছিল, তাই বিয়ে করেছিলাম। বিয়ে যেহেতু করেছো সেহেতু বাসরটাও করতে হবে। তোমার বাসর, আমার বাসর করব না। করতে হবে। আমি বলেছি আমি বাসর করব না। বাই দ্য ওয়ে বেয়াই, আমার পা ছাড়েন, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আমাকে উত্তেজিত করে দিয়ে তোমার ঘুম পাচ্ছে? বলো, আর যাই বলো, একবার যেহেতু উত্তেজিত করে দিয়েছো, সেহেতু আজকে আমি বাসর করবই করব। আমি রাজি না হলে কিভাবে করবেন? প্রয়োজনে জোর করে করব, তারপরও আজকে আমি বাসর করবই করব। বাসর বাসর বাসর, আপনার মুখে বাসরের কথা শুনতে শুনতে আমার মাথা ব্যথা উঠে গেছে। আমার জন্য একটা মাথা ব্যথার ওষুধ নিয়ে আসেন। চান মাথা ব্যথার ওষুধ এনে দিয়ে বাসর করতে দিবা তো? আগে ওষুধ নিয়ে আসেন, ওষুধ খাই, তারপর না হয় ভেবে দেখবো। রায়হান বেড থেকে নেমে ওষুধে রাখা ড্রয়ারের দিকে এগিয়ে যায়। ড্রয়ারে থাকা সব ওষুধ চেক করে দেখে মাথা ব্যথার ওষুধ নেই। ড্রয়ার বন্ধ করতে যাবে, ঠিক তখনই রায়হানের চোখ পড়ে একটা ওষুধের উপর। ওষুধটা দেখিয়ে রায়হানের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। একটা শয়তানি হাসি দিয়ে ওষুধের পাতাটা হাতে তুলে নেয়। ওষুধের দিকে তাকিয়ে মনে মনে বলে, শুধু একবার ওই ওষুধটা যদি তোমাকে খাওয়াতে পারি তাহলে তুমি নিজে আমার কাছে আসবে বাসর করার জন্য। এই কথা বলে ওষুধের পাতা থেকে একটা ওষুধ খুলে হাতে নেয়। রুমে থাকা জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিয়ে এগিয়ে যায় বেডের দিকে। এই নাও মাথা ব্যথার ওষুধ। রায়হানের হাত থেকে ওষুধ আর পানির গ্লাস হাতে নিয়ে আদ্রিজা রায়হানের দিকে এক পলক তাকিয়ে ওষুধটা খেয়ে নেয়, যা দেখে রায়হানের ঠোঁটে বিজয়ের হাসি ফুটে ওঠে। ইয়েস ইয়েস, পেরেছি। উত্তেজিত হওয়ার ওষুধ খাইয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে ওষুধ কাজ করা শুরু করবে। রায়হান আদ্রিজার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে জায়গা মতো রেখে দেয়। মিনিট 10 পর আদ্রিজার শরীরে একটা অন্যরকম শিহরণ অনুভব করে। কেমন জানি নেশা নেশা লাগছে তার। রায়হানের দিকে তাকিয়ে দেখে রায়হান আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। এই হ্যান্ডসাম, দূরে দাঁড়িয়ে আছে কেন? কাছে আসো।
রায়হান আদ্রিজার দিকে এগিয়ে যায়। আদ্রিজা রায়হানের গলা জড়িয়ে ধরে রায়হানের ঠোঁট নিজের ঠোঁটে ডুবিয়ে দেয়। আদ্রিজার সাথে রায়হানও রেসপন্স করে। মিনিট 5 পর ঠোঁট ছেড়ে দেয়। আদ্রিজা বলে, হেই হ্যান্ডসাম, মেয়েদের মতো টি শার্ট পরে আছো কেন? খুলে ফেলো এইসব টি শার্ট। রায়হান পরনে থাকা টি শার্টটাও খুলে ফেলে। আদ্রিজার গলা থেকে ওড়নাটা সরিয়ে আদ্রিজার গলায় মুখ বসিয়ে দেয়। আদ্রিজা কেঁপে ওঠে, রায়হানের গলা জড়িয়ে ধরে। রায়হান তার নিজের কাজ কন্টিনিউ করতে থাকে। মিনিট 5 পর রায়হান কিছুটা বিরক্ত হলে বলে, বারবার এইভাবে উপরের দিকে সরে যাচ্ছ কেন? ব্যথা লাগছে তাই। প্রথমবার একটু কষ্ট হয়, সহ্য করে নাও। তুমিও সুখ পাবা, আমিও। আস্তে করেন প্লিজ, বাকিটুকু ইতিহাস। সকাল 8টা। এইমাত্র আদ্রিয়ানার ঘুম ভেঙেছে। চোখ খুলতে দেখে আদনান তার পাশে বসে বেডে মাথা রেখে ঘুমিয়ে আছে। আদ্রিয়ানা পুরো রুমে চোখ বুলিয়ে দেখে নেয় জোবাইদা আছে কিনা। জোবাইদা নেই দেখে আদ্রিয়ানা আদনানের কপালে একটা চুমু খেয়ে দোলনার দিকে তাকায়। বেবিরাও ঘুমাচ্ছে। আদ্রিয়ানা আদনান ফেসের দিকে তাকায়। ঘুমন্ত অবস্থায় বেডের কি পরিমাণ নিষ্পাপ আর বাচ্চা বাচ্চা লাগছে। এই ফেস দেখে কি কেউ বলবে এই বেটা একটা ডেঞ্জারাস ভিলেন? এই কথা বলে আবারও আদনানের কপালে চুমু খায় আদ্রিয়ানা। মিস্টার পান্ডা সাহেব শুনছেন? বেবির পাপা। এই যে বেবির পাপা, শুনছেন? আদনান বেড থেকে মাথা তুলে আদ্রিয়ানার দিকে তাকায়। সানফ্লাওয়ার, বলো তোমার কি কিছু লাগবে? মিস্টার পান্ডা সাহেব, ওয়াশরুমে যেতে হবে, ইমার্জেন্সি। আদনান আদ্রিয়ানাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। মিস্টার পান্ডা সাহেব, আপনি বাইরে যান, আমি থাকি না। না, থাকা লাগবে না, আপনি বাইরে যান। আদ্রিয়ানার কথা মতো আদনান ওয়াশরুম থেকে বের হয়ে আসে। মিনিট 2 পর আদ্রিয়ানার ডাক পেয়ে ওয়াশরুমের ভিতরে যায় আদনান। বেবির পাপা, দাঁত ব্রাশ করবো কি দিয়ে? 1 মিনিট ওয়েট করো, আমি ব্রাশ আর টুথপেস্ট নিয়ে আসি। এই কথা বলে আদনান ওয়াশরুম থেকে বের হয়ে যায়। নিজের জন্য আদ্রিয়ানার জন্য ব্রাশ টুথপেস্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। বউ, আমি করে দিব, আমি পারবো। এই কথা বলে আদ্রিয়ানা আদনানের হাত থেকে ব্রাশ আর টুথপেস্ট নিয়ে ব্রাশ করা শুরু করে। মিনিট 5 মধ্যে আদনান আদ্রিয়ানা দুজনেই ব্রাশ করা হয়ে যায়। আদনান আদ্রিয়ানাকে কোলে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আদ্রিয়ানাকে বেডের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয় আদনান। জোবাইদা সকাল সকাল একটু হাঁটতে বের হয়েছিল। এইমাত্র কেবিনে এসেছে। আসার সময় আদ্রিয়ানার পছন্দের ব্রেকফাস্ট কিনে নিয়ে এসেছে। আদ্রিয়ানা ফ্রেশ হয়ে গেছে দেখে জুবাইদা আদ্রিয়ানার দিকে খাবার এগিয়ে দেয়। আদ্রিয়ানা মজা করে খেতে থাকে তার পছন্দের খাবার। খাওয়া দাওয়া পর্ব শেষ হতেই বেবিরা উঠে যায়। চিৎকার দিয়ে কান্না করে ওঠে দুই বেবি। বেবিদের চিৎকার শুনে আদনান আর জুবাইদা দোলনা থেকে এগিয়ে যায়। আদনান মেয়ে বেবিকে কোলে তুলে নেয়। জুবাইদা ছেলে বেবিকে কোলে তুলে নেয়। আদনানের স্পর্শ পেয়ে মেয়ে বেবিটার কান্না থেমে যায়। আদনান বেবিকে নিয়ে বেডের উপর বসে মেয়ের সাথে কথা বলতে থাকে। আদনান বেবিকে আদ্রিয়ানার কোলে দিয়ে বাইরে যা। জুবাইদার কথা মতো আদনান বেবিকে আদ্রিয়ানার কোলে দিয়ে বের হয়ে যায়। আদ্রিয়ানা বেবিকে ফিডিং করিয়ে দেয়। জুবাইদার কথা মতো আদ্রিয়ানা প্রথমে মেয়ে বেবিকে, তারপর ছেলে বেবিকে ফিডিং করিয়ে দেয়। ফিডিং করানো হয়ে গেলে আদনানকে কেবিনের ভিতরে আসতে বলে জুবাইদা। আদনান কেবিনের ভিতরে আসে। আম্মু, আমার মনে হয় তোমার বাসায় চলে যাওয়া দরকার। কেন? এই বয়সে তোমার উপর দিয়ে একটু বেশি দখল যাচ্ছে মনে হচ্ছে। তাছাড়া আব্বুর শরীরটাও ভালো নেই। ঠিক বলছিস তুই, কিন্তু বাকিটুকু উচ্চারণ করতে পারে না জুবাইদা। আর তার আগে আদনান বলে, এই দিক নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমি আছি তো। আদনানের কথা শেষ হতে আদ্রিয়ানা বলে, আম্মু, উনি ঠিকই বলেছে, আপনি বাসায় যান। এখানে উনি তো আছে। বেশি সমস্যা হলে আমরা বলবো, তখন না হয় আদ্রিজাকে পাঠিয়ে দিয়েন। জোবাইদা হ্যাঁ বোধক মাথা নাড়ায় এবং বোরখা পরে রেডি হয়ে নেয়। আদনান বাহাদুরকে গাড়ি নিয়ে আসতে বলে। 10 মিনিটের মধ্যে বাহাদুর গাড়ি নিয়ে হাজির হয়। জোবাইদা বাহাদুরের সাথে বের হয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। সকাল 10টা। এইমাত্র আদ্রিজার ঘুম ভেঙেছে। চোখ ডলতে ডলতে উঠে বসে আদ্রিজা। পাশ ফিরে দেখে রায়হান ঘুমাচ্ছে। শরীরে একটা সুতো নেই তার। তা দেখে আদ্রিজা নিজের শরীরের দিকে তাকায়। আ করে চিৎকার করে দিয়ে ওঠে এবং চাদর দিয়ে শরীর ঢেকে নেয়। আদ্রিজার চিৎকার রায়হানের ঘুম ভেঙে যায়। কি হয়েছে বেআইন? সকাল সকাল এইভাবে চিৎকার দিলে যে? আদ্রিজা রায়হানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। বেআইন, আর ইউ ওকে? কাল রাতে আপনি আমার সাথে কি করেছেন? বেশি কিছু করিনি, শুধু 27 বছরের জমাকৃত ডিএনএ সাপ্লাই দিয়েছি। 27 বছরের জমাকৃত ডিএনএ সাপ্লাই দেওয়ার পরও বলেছেন বেশি কিছু করিনি? তার মানে কাল রাতে সত্যি সত্যি আমাদের মধ্যে ওইসব হয়েছে? হয়েছে। আপনার নামে আমি মামলা করব। আপনি আমাকে জোর করে ধর্ষণ করেছেন। আস্তাগফিরুল্লাহ, আমি কখন তোমাকে ধর্ষণ করলাম? কাল রাতে যা হয়েছে তা দুজনের সম্মতিতে হয়েছে। আমি আবার কখন সম্মতি দিলাম? ভুলে গেছো? কাল রাতে যে আমাকে কাছে টেনে নিয়েছিলে, আমাকে টি শার্ট খুলতে বলেছিলে, আমি এইসব বলেছি? আমার তো বিশ্বাস হয় না। জানতাম তোমার বিশ্বাস হবে না, তাই তো ভিডিও করে রাখছি। 1 মিনিট ওয়েট। বেডের কোণে পড়ে থাকা ট্রাউজারটা পরে নেয় রায়হান। বেড থেকে নেমে ল্যাপটপটা হাতে তুলে নেয়। ভিডিওটা অন করে আদ্রিজার দিকে এগিয়ে দেয়। আদ্রিজা ভিডিওটা দেখতে থাকে। ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে যে আদ্রিজা রায়হানকে নিজের কাছে ডেকেছে, নিজেই রায়হানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে। এইসব মিথ্যা এআই দিয়ে বানানো হয়েছে। এটা এআই না, রিয়েলভাবেই তুমি আর আমি মিলিত হয়েছি। আদ্রিজা এক পলক রায়হানের দিকে তাকায়, তারপর শরীরে চাদর পেঁচিয়ে ওয়াশরুমে চলে যায়। আদ্রিজা যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে রায়হান। সন্ধ্যা 7টা। আদনান বেবিদেরকে একটু পরপর চুমু দিচ্ছে আর বেবিদের সাথে কথা বলছে। আদনানের দিকে তাকিয়ে বেবিরা হেসে ওঠে। আদনানের বেবিদের এমন কাণ্ড দেখে আদ্রিয়ানা অন্যদিকে তাকিয়ে অভিমানী সুরে বলে, বেবিদেরকে পেয়ে বউকে ভুলে গেছে। আজকে আমাকে একটা চুমুও দেয়নি, সব চুমু বেবিদেরকেই দিয়ে দিচ্ছে। আদ্রিয়ানা এমন কথা শুনে আদনান আদ্রিয়ানার দিকে তাকায়। আদ্রিয়ানা অন্য দিকে ঘুরে বসে আছে। আদনান বেবিদের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, প্রিন্স আর প্রিন্সেস, তোমাদের মাম্মামকে আজকে একটা চুমুও দেওয়া হয়নি, তাই তোমাদের মাম্মাম তোমাদের পাপার উপর রাগ করেছে। তোমরা চোখটা একটু বন্ধ করো, আমি তোমাদের মাম্মামকে চুমুটা দিয়ে রাগটা ভাঙিয়ে, ওকে? আদনানের কথা শুনে বেবিরা আরও জোরে হেসে ওঠে। চোখ বন্ধ না করে অফিসের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে বেবিরা।
আদনান বেবিদেরকে চুমু খেয়ে বেডের দিকে এগিয়ে যায়। আদ্রিয়ানা দুই পাশে দুই হাত দিয়ে আদ্রিয়ানার দিকে ঝুঁকে আদ্রিয়ানার ঠোঁট দুটো দখল করে নেয়। আদনানের সাথে আদ্রিয়ানাও রেসপন্স করে। মিনিট 10 পর ছেড়ে দেয়। আদনান বলে, প্রিন্স আর প্রিন্সেসের মাম্মাম কি রাগ করেছে? একটু কমেছে। আদনান আবার আদ্রিয়ানার ঠোঁট দুটো দখল করে নেয়। দেখতে দেখতে কেটে গেছে 2টা বছর। আজ আরশিয়ান অধীর চৌধুরী আর আনাবিয়া অর্ণি চৌধুরীর 2 বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে আজ সন্ধ্যার অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। বাড়ির ছাদে ডেকোরেশন করা হয়েছে। সব মেহমানরাও এক এক করে আসতে চলেছে। আদনান সবার সাথে কুশল বিনিময় করছে। অপরদিকে আধি রেডি হয়ে বসে আছে, কিন্তু অর্ণি এখনও রেডি হয়নি। আধা ঘন্টা পর অর্ণিকে রেডি করানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে আদ্রিয়ানা। কিছুতেই রেডি করাতে পারছে না। অর্ণি পাপা পাপা করছে আর তার ছোট্ট ছোট্ট পা দুটো দিয়ে পুরো রুমে দৌড়াচ্ছে। আদ্রিয়ানা কিছুটা বিরক্ত হয়ে বেডের উপর বসে পড়ে। অর্ণি এক পা করে দরজার দিকে এগিয়ে যায়। রুমের দরজা লক থাকায় রুমের বাইরে যেতে পারছে না, তাই দরজার সামনে দাঁড়িয়ে পাপা পাপা বলে কান্না করছে। আদনান দরজা ঠেলে রুমে ঢুকে দেখে অর্ণি দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছে আর আদ্রিয়ানা বেডে বসে আছে। আদনান অর্ণিকে কোলে তুলে নেয়। কি হয়েছে আমার প্রিন্সেস, কাঁদছো কেন? অর্ণি আদনানকে দেখে কান্না থামিয়ে দেয় আর তার দিকে তাকিয়ে বলে। আদনান অর্ণির গালে চুমু খেয়ে বলে, পাপা আর প্রিন্সেস কাঁদে না, পাপা আছে তো। আদ্রিয়ানা বেডের উপর থেকে আদনানকে উদ্দেশ্য করে বলে, আপনার মেয়েকে রেডি করাতে পারছে না, কিছুতেই রেডি হচ্ছে না। আদনান হাসে আর বলে, তুমি রেডি হয়ে নাও, আমার প্রিন্সেসকে আমি রেডি করাচ্ছি। আদনান অর্ণিকে নিয়ে বেডের উপর বসায়। পাশ থেকে প্রিন্সেস ড্রেস নিয়ে অর্ণিকে পরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে অর্ণিকে রেডি করানো হয়ে যায়। নীল রঙের একটা প্রিন্সেস ড্রেস পরানো হয়েছে অর্ণিকে। মাথায় বেন্ট, 2 বছর বয়সে অর্ণি চুলগুলো পিঠে পড়েছে। প্রিন্সেস ড্রেসে অর্ণিকে অসম্ভব সুন্দর লাগছে। মাশাআল্লাহ, আমার প্রিন্স আর প্রিন্সেসকে তো অনেক সুন্দর লাগছে। আধির আর অর্ণিকে একসাথে বলে, থ্যাঙ্কস পাপা, ওয়েলকাম মাই ডিয়ার প্রিন্স অ্যান্ড প্রিন্সেস। অধীর আর অর্ণি এইবার একসাথে বলে, পাপা তোমাকে খুব সুন্দর লাগছে। আদনান বেবিদের সাথে কথা বলতে থাকে। ততক্ষণে আদ্রিয়ানা রেডি হয়ে নেয়। আদ্রিয়ানা আজকে নীল রঙের একটা ড্রেস পরেছে। আদ্রিয়ানার ড্রেস আর অর্ণির ড্রেস সেম, আর আদনান আর আধিরের ড্রেস সেম। চারজনকে বেশ সুন্দর লাগছে। মাই ডিয়ার সানফ্লাওয়ার, তোমার কি হয়েছে? হুম হয়েছে, দেখুন তো আমাকে কেমন লাগছে। আদনানের চোখ আটকে যায় আদ্রিয়ানার উপর। আদনান হাঁ হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানার দিকে। আদনানের অজান্তে আদনানের হাত চলে যায় বুকের বাঁ পাশে। মিস্টার পান্ডা সাহেব, কোথায় হারিয়ে গেলেন? তোমার মধ্যে পাখি। আদ্রিয়ানা একটা লজ্জা মিশ্রিত হাসি দেয়। তা দেখে আদনান বলে, মাই ডিয়ার সানফ্লাওয়ার, তাহলে চলো যাওয়া যাক। চলেন। আদনান অর্ণিকে কোলে নিয়েছে আর আদ্রিয়ানা অধীরকে। চারজনই রুম থেকে বের হয়ে ছাদের উদ্দেশ্যে হাঁটা দেয়। মিনিট 2 মধ্যে আদনানের ছাদে পৌঁছে যায়। ছাদে গিয়ে দেখে রায়ান আর আদ্রিজা স্টেজে দাঁড়িয়ে আছে। রায়ানের কোলে 1 বছরের একটা ছেলেবাবু, যার নাম রাখা হয়েছে আরহাম আরিশ চৌধুরী। আদনান আর আদ্রিয়ানা বেবিদেরকে নিয়ে স্টেজে ওঠে। জন্মদিন উপলক্ষে 2টা কেক আনা হয়েছে, একটা অধীরের জন্য আর একটা অর্ণির জন্য। মিনিট 5 মধ্যে অনুষ্ঠান শুরু হয়। আদনান প্রথমে আধিরকে বার্থডে উইশেস করে, তারপর অর্ণিকে বার্থডে উইশ করে। অধীর আর অর্ণি হেসে উঠে আর আদনানের গলা জড়িয়ে ধরে বলে, থ্যাঙ্কস পাপা, পাপা আমরা তোমাকে খুব ভালোবাসি। আদনান তার প্রিন্স আর প্রিন্সেসের গালে চুমু দিয়ে বলে, আমিও তোমাদের দুজনকে খুব ভালোবাসি। এইবার আদ্রিয়ানা বেবিদেরকে বার্থডে উইশ করে। বেবিরা আদ্রিয়ানাকে জড়িয়ে ধরে বলে, থ্যাঙ্কস মাম্মা। আদ্রিয়ানার পর রায়হান ও আদ্রিজার বেবিদেরকে বার্থডে উইশ করে। কেক কাটা হয়। আদনান আর আদ্রিয়ানা বেবিদেরকে কেক খাইয়ে দেয়। বেবিরাও আদনানা আর আদ্রিয়ানাকে খাইয়ে দেয়। তারপর রায়ান আর আদ্রিজা বেবিদেরকে কেক খাইয়ে দেয়। রায়হান অর্ণিকে পার্সোনালাইজড জুয়েলারি গিফট দেয় আর আধিরকে গাড়ি গিফট করে। বেবিরা রায়হানের গলা জড়িয়ে ধরে বলে, থ্যাঙ্কস ছোটো পাপা, ওয়েলকাম মাই প্রিন্স অ্যান্ড প্রিন্সেস। রায়ানের পরে এক এক করে সবাই আধির আর অর্ণিকে কেক খাইয়ে দেয় আর গিফট দেয়। কেক কাটার পর্ব শেষ হলে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়। খাওয়া দাওয়া করে অনেক মেহমান চলে যায়, শুধু নিজেদের মেহমানরা থেকে যায়। রাত 2টা। আদনান ফ্রেশ হয়ে এসে দেখে আধির আর অর্ণি ফোন দেখছে আর আদ্রিয়ানা ঘুমিয়ে পড়েছে। আদনান টাওয়ালটা বারান্দায় মিলে দিয়ে বেডের দিকে এগিয়ে যায়। আধিরের দিকে তাকিয়ে বলে, প্রিন্স ওই পাশে যাও, পাপা ঘুমাবে। পাপা ওই পাশে জায়গা আছে, তুমি ওই পাশে যাও। আমি তোমার মাম্মামের পাশে শুবো না, মাম্মামের পাশে আমি শুবো। আদনান এবার চোখ গরম করে অধীরের দিকে তাকায়। আধির ভয় পেয়ে সরে বসে। তা দেখে আদনান মুচকি হেসে আদ্রির গালে চুমু খায়। তারপর আদ্রিয়ানার পাশে শুয়ে আদ্রিয়ানাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলে। আদনান আর আদ্রিয়ানার এমন কাণ্ড দেখে বেবিরা হেসে ওঠে। আরও মিনিট 10 ফোন দেখার পর ফোন রেখে দিয়ে বেবিরা আদনানের পাশে শুয়ে পড়ে। পরের দিন সকালে মিষ্টি রোদের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে যায় আদ্রিয়ানার। নিজের শরীরের উপর থেকে আদনানের হাত সরিয়ে নিয়ে বেড থেকে উঠে বসে আদ্রিয়ানা। পাশ ফিরে দেখে আদনান আর বেবিরা ঘুমাচ্ছে। আদ্রিয়ানা বেড থেকে নেমে ফ্রেশ হতে চলে যায়। মিনিট 10 মধ্যে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। বেডের দিকে তাকিয়ে দেখে আদনান আর বেবিরা এখনও ঘুমার রাজ্যে। আদ্রিয়ানা বেডের দিকে এগিয়ে যায়। প্রথমে মেয়ে আর ছেলের কপালে একটা চুমু খায়, তারপর আদনানের কপালে একটা চুমু খেয়ে নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে জোবাইদা আর আদ্রিজা নাস্তা তৈরি করছে। আদ্রিয়ানা রান্নাঘরের দিকে এগিয়ে যায়। জোবাইদা আর আদ্রিজার হাতে হাতে সাহায্য করতে থাকে। আধা ঘন্টার মধ্যে নাস্তা তৈরি হয়ে যায়। ততক্ষণে রায়হান ও আরশকে নিয়ে হাজির হয়। আরশ সবাইকে উদ্দেশ্য করে বলে, সবাইকে গুড মর্নিং। আরশের কথা শুনে সবাই হেসে ওঠে এবং এক এক করে সবাই আরশকে গুড মর্নিং বলে।
রায়ান আরিশকে নিয়ে ডাইনিং রুমে বসে এবং রাহিমের সাথে কথা বলতে শুরু করে। তা দেখে জোবাইদা আদ্রিয়ানাকে উদ্দেশ্য করে বলে, আদ্রিয়ানা, আদনান আর বেবিরা কি এখনো ওঠেনি? না আম্মু, এখনো ঘুমাচ্ছে। কয়টা বাজে? যা ডেকে নিয়ে আয়। আদ্রিয়ানা হেসে বলে, ঠিক আছে, আমি ডেকে নিয়ে আসি। এই কথা বলে আদ্রিয়ানা রুমের দিকে পা বাড়ায়। দরজা ঠেলে রুমে ঢুকে দেখে আদনান আর বেবিরা এখনো ঘুমাচ্ছে। আদ্রিয়ানা বেডের দিকে এগিয়ে যায়। মিস্টার পান্ডা সাহেব, শুনছেন? ও মিস্টার পান্ডা সাহেব, উঠে পড়ুন, 8টা বেজে গেছে। আদনান আর বেবিরা কারো কোনো খবর নেই, তারা এখনো ঘুমের রাজ্যে। আদ্রিয়ানা এইবার আদনানের কানের কাছে মুখ নিয়ে গিয়ে জোরে চিৎকার দিয়ে ডাকে, মিস্টার পান্ডা সাহেব। আদনান শোয়া থেকে উঠে বসে আর বেবিরা তো বসা থেকে দাঁড়ায় যায়। ওড়নি কোমরে হাত দিয়ে আদ্রিয়ানার দিকে তাকিয়ে বলে, মাম্মার থুমালতি তমস্যা। তকাল তকাল এইভাবে তাকের মতো তা করতো করতো কেন? আমি কাকের মতো কাকা করছি? অবশ্যই মাই ডিয়ার সানফ্লাওয়ার্স। রাখেন আপনার মাই ডিয়ার সানফ্লাওয়ার, নিজে তাড়াতাড়ি ফ্রেশ হন এবং বেবিদেরকে তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে নিচে আসেন। সবাই আপনার জন্য আর প্রিন্সেসের জন্য অপেক্ষা করছে। মাই ডিয়ার সানফ্লাওয়ার, বেবিদেরকে ফ্রেশ করিয়ে দাও। আমি পারবো না, তাহলে আমি একা দুইজনকে কেমনে ফ্রেশ করব? টাইম লাগে যাবে তো। তো মানে তুমি একজনকে ফ্রেশ করিয়ে দাও, আরেকজনকে আমি করিয়ে দিচ্ছি। আমি পারবো না, আপনার প্রিন্স আর প্রিন্সেসকে আপনি ফ্রেশ করিয়ে নিয়ে আসেন। এই কথা বলে আদ্রিয়ানা সামনের দিকে পা বাড়ায়, যা দেখে ওড়নি আদনানের কোলে বসে আদনানের দিকে তাকিয়ে বলে, দেখছো পাপা, মাম্মা আমাদের কে একটু ভালোবাসে না। এই জন্য তোমাকে একটা নতুন মাম্মা মানতে বলি। আর থুতি ওই তাগল মেয়েটার প্রেমে পড়ে এত। মাই ডিয়ার প্রিন্সেস, তোমার পাপা তোমার এই পাগল মাম্মামকে খুব বেশিই ভালোবাসে, বুঝতে পেরেছো? এখন তাড়াতাড়ি তেজ হয়ে নাও, নয়তো মাম্মা এত আমাদেরতে আবার বকবে। ঠিক বলছো, চলো ফ্রেশ হয়ে নেই। আদনান অর্ণিকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। আমি ও আর অর্ণিকে বেবি ব্রাশ করে টুথপেস্টের দিকে অধীরকেও ওয়াশরুমে নিয়ে আসে। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে অধীরের হাতে দেয়। অধীর দাঁত ব্রাশ করা শুরু করে। মিনিট 5-এর মধ্যে দুজনেই দাঁত ব্রাশ করা হয়ে যায়। আদনান এক এক করে দুইজনকে মুখ ধুয়ে দেয়। তারপর নিজেও ব্রাশ করে টুথপেস্ট নিয়ে দাঁত ব্রাশ করে নেয়। মাই ডিয়ার প্রিন্স অ্যান্ড প্রিন্সেস, চলো তাহলে এবার নিচে যাওয়া যাক। অধীর আর অর্ণি একসাথে বলে, চলো পাপা। আদনান দুই বেবিকে নিজের দুই কোলে তুলে নিয়ে পা বাড়ায় নিচে যাওয়ার উদ্দেশ্যে। সিঁড়ির কাছে যেতে অধীর আর অর্ণি চিৎকার দিয়ে বলে ওঠে, গুড মর্নিং ছোট পাপা, ছোট মাম্মাম, দাদা, দাদু, সবাইকে গুড মর্নিং। অধীর আর অর্ণির কথা শুনে সবাই হেসে উঠে বলে, গুড মর্নিং আমাদের প্রিন্স অ্যান্ড প্রিন্সেস। আদনান বেবিদেরকে নিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসে। জোবাইদা সবাইকে নাস্তা দেন। নাস্তা খাওয়া শেষে পুরুষেরা ডাইনিং রুমে বসে গল্প করতে থাকে আর মেয়েরা রান্না করতে থাকে। দুপুর হয়ে গেলে যে যার রুমে চলে যায়। গোসল শেষে সবাই নিচে আসে। দুপুরের খাবার খেয়ে আবারও যে যার রুমে চলে যায়। সন্ধ্যা 7টা। আদনান অর্ণিকে রেডি করাচ্ছে। অর্ণিকে জিন্স আর কিউট টপ পরানো হয়েছে। অনেক কিউট লাগছে অর্ণিকে। অর্ণিকে রেডি করানো শেষে অধিকেও রেডি করিয়ে দেয় আদনান। ছেলে আর মেয়ের কপালে চুমু খেয়ে নিজেও রেডি হয়ে নেয়। কালো প্যান্ট আর সাদা শার্ট পরে নেয়। হাতে খাতা হোল্ড করা, হাতে ব্র্যান্ডেড ঘড়ি। মিররের সামনে দাঁড়িয়ে চুলগুলো সেট করে নেয়। পছন্দের পারফিউমটা স্প্রে করে নিজেকে শেষবারের মতো মিররে দেখে দেয়। বেডের দিকে এগিয়ে গিয়ে বেবিদের সাথে দুষ্টামি করতে থাকে। মিনিট 5 পর ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখে আদ্রিয়ানা হিজাব পরছে। মিনিট 5-এর মধ্যে আদ্রিয়ানা রেডি হয়ে যায়। মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবারের মতো দেখে নেয়। মিস্টার পান্ডা সাহেব, চলুন। আদ্রিয়ানার কথা শেষ হতেই বেবিরা একসাথে বলে, পাপা তাড়াতাড়ি চলো। চলো। বেবিরা হেসে ওঠে এবং আদনানের আগে আগে হাঁটা শুরু করে। আদনান আদ্রিয়ানা বেবিদের কিছু পিছু হাঁটে। আদনান গাড়ি ড্রাইভ করছে। গাড়ির ব্রেক ধরে। আদনানের কোলে বসে আছে অর্ণি। পাশের সিটে আদ্রিয়ানা আর আধির বসেছে। কিছু দূর যাওয়ার পর আধির আর অর্ণি একসাথে বলে ওঠে, পাপা আরও ডোলে চালাও। ওকে মাই ডিয়ার প্রিন্স অ্যান্ড প্রিন্সেস। এক কথা বলে আদনান গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। আধির আর অর্ণি হেসে উঠে বলে, আলো আলো পাপা আলো তোরে। বেবিদের কথা শেষ হতে না হতে আদ্রিয়ানা বলে ওঠে, মিস্টার পান্ডা সাহেব আস্তে চালান প্লিজ, আমার কাছে খুব ভয় করছে। আদ্রিয়ানার এমন কথা শুনে বেবিরা বলে, ভিতর ডিম একটা। আদনান গাড়ির স্পিড কমিয়ে দেয়। মিনিট 10-এর মধ্যে তারা পৌঁছে যায় একটা সুন্দর পার্কের সামনে। আদনান অর্ণিকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে যায়। অপর পাশে এগিয়ে যায়। গাড়ির দরজা খুলে দিয়ে বলে, নামুন প্রিন্স অ্যান্ড প্রিন্সেসের মাম্মা। আদ্রিয়ানা অধীরকে নিয়ে নেমে যায়। চলো ভিতরে যাওয়া যাক, তাড়াতাড়ি চলো পাপা। আদনান টিকিট কেটে নেয়। আদ্রিয়ানা আর বেবিদেরকে নিয়ে পার্কের ভিতর যায়। পার্কের ভিতর যেতে আদ্রিয়ানার চোখ পড়ে ফুচকার উপর। মিস্টার পান্ডা সাহেব, ওই দেখুন ফুচকা। আদ্রিয়ানার কথা শেষ হতেই অর্ণি বলে, পাপা ওই দেখো ফুচকার দোকান, একটা সুন্দর মেয়ে বসে আছে। এই মেয়েটাকে মাম্মাম হিসাবে আমার পছন্দ হয়েছে। চলো তাড়াতাড়ি পাপা। অর্ণির কথা শেষ হতে অধীর বলে ওঠে, মাম্মাম এই দেখো। তো ফির দোকানে একটা হ্যান্ডসাম ছেলে বসে আছে। অধীরের মুখে এমন কথা শুনে অর্ণি বলে, আধিরের বাতা অধীর, এইসব কোন ধরনের কথা বলছিস তুই? তুই পাপাকে তেমন ধরনের কথা বলছিস তেমন? আমি বললে তুইও বলবি? বলবো না। তুই বলতে পারবি না। তুই যদি বলতে পারি তাহলে আমিও বলতে পারবো।
আমিও বলবো তোরে কিন্তু মার দিব বলে দিলাম। আমি তো মনে হয় চুপ করে থেকে তোর মার খাবো, তুই আমাকে একটা দিবি, আমি তোরে 3টা দিব। অর্ণি কিছু বলতে যাবে তার আগে আদনান অর্ণি আর আদিরকে শাসন করে। ভয়ে দুজনেই চুপ হয়ে যায়। আদনান আদ্রিয়ানা বেবিদেরকে নিয়ে পার্কের অন্য পাশে যায়। হাতে হাত রেখে পার্কে হাঁটছে একজোড়া কপোত-কপোতি। আর তাদের ভালোবাসার 2 চিহ্ন। কিছু দূর হাঁটার পর অধীর আর অর্ণির চোখ পড়ে একটা চকলেটের দোকানের উপর। দুইজনই একটা বলে ওঠে, "পাপা ওই দেখো চকলেট, আমি চকলেট খাবো।" আদনান ছেলে আর মেয়েকে নিয়ে চকলেটের দোকানে যায়। ছেলে মেয়ের পছন্দ মতো বিভিন্ন ধরনের চকলেট কিনে নিয়ে দোকান থেকে বের হয়ে যায়। দেখতে দেখতে 11টা বেজে যায়। পার্কও বন্ধ হয়ে যায়। আদনান বেবিদেরকে আর আদ্রিয়ানাকে নিয়ে বাড়িতে চলে যায়। বিকেল 4টায় রায়হান, আদ্রিজা আর আরজকে নিয়ে ঘুরতে বের হয়েছে। একটা সুন্দর পার্কের সামনে এসে গাড়ি ব্রেক করে রায়হান। মিহির উৎসুক চোখে তাকায়। ওয়াও পাপা, এই পার্কটা তো খুব সুন্দর মনে হচ্ছে। পাপা তাড়াতাড়ি ভিতরে চলো। আরুষের কথায় রায়হান আর আদ্রিজা দুজনে হেসে ওঠে। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। হুম পাপা, তাড়াতাড়ি চলো। রায়হান, আদ্রিজা আর আরুষকে নিয়ে পার্কের ভিতরে ঢুকে পড়ে। চারপাশে সবুজ ঘাস আর ফুলের সৌন্দর্যে আরুষ আরও খুশি হয়ে ওঠে। পাপা পাপা, ওই যে রাইডগুলো আমি চড়বো। আরুষ রায়হান কোলেই লাফাতে থাকে। রায়হান হেসে বলে, ঠিক আছে মাই সান। তা কোনটায় চড়বে, মেরি গো রাউন্ড নাকি ট্রেনটা? আরুষের চোখ বড় বড় হয়ে যায়। মেরি তো লাউড। আদ্রিজাও হাসে আর বলে, আমি তোমার সাথে মেরি তো লাউডে উঠবো। রায়হান টিকিট কেটে আরুষকে নিয়ে মেরি গো রাউন্ডে উঠে। আদ্রিজা পাশে দাঁড়িয়ে হাসি মুখে দেখে। আরুষ ঘোড়ায় বসে চিৎকার করে, ওয়াও পাপা, দেখো আমি উঠেছি। রায়হান আর আদ্রিজা হাসতে হাসতে আরুষের ছবি তুলতে থাকে। রাউন্ড শেষে আরুষ নেমে এসে বলে, পাপা এখন আইসক্রিম খাবো। নো মাই সান, আইসক্রিম খাওয়া যাবে না। আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লাগতে পারে। রায়হানের কথায় আরুষ একটু হতাশ হয়ে যায়। পাপা কেন? আদ্রিজা বলে, ঠিকই বলেছে পাপা, আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লাগবে। তার চেয়ে বরং তুমি চকলেট খাও। পার্কের ওইদিকে একটা চকলেটের দোকান আছে। মাইসান চলো তাহলে চকলেট খাবো আজ। আরুষের মুখ আবার উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক আছে পাপা, চলো। রায়ান আরুষ আর আদ্রিজাকে নিয়ে চকলেটের দোকানের দিকে হাঁটতে থাকে। দোকানে ঢুকে আরুষের পছন্দ মতো আরুষকে অনেকগুলো চকলেট কিনে দেয় রায়ান। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আদ্রিজা আর আরুষকে নিয়ে পার্ক থেকে বের হয়ে আসে রায়ান। চট্টগ্রাম শহরে সন্ধ্যা নামছে। বন্দরনগরীর সবচেয়ে অভিজাত কমিউনিটি সেন্টার দ্য রুফটপ রয়্যাল এর ছাদটা আজ রায়ান আর আদ্রিজার ম্যারেজ অ্যানিভার্সারির জন্য পুরো রাজকীয় সেজেছে। ছাদে ঢুকতেই সাদা আর শ্যাম্পেন গোল্ডের রঙের বিশাল ফ্লোরাল আর্চ, হাজার হাজার সাদা গোলাপ, অর্কিড আর পাম্পাস গ্রাস দিয়ে মোড়ানো। আর্চের দুপাশে ক্রিস্টাল ঝাড়বাতি ঝুলছে। ফ্লোরে লাল গালিচা বিছানো, তার উপর সোনালি গ্লিটার লেখা, রায়হান অ্যান্ড আদ্রিজা ফর এভার টুগেদার। পুরো ছাদ জুড়ে ফেয়ারি লাইটের ঝালর। ছাদের ছেলিং থেকে নিচ পর্যন্ত ঝুলে আছে ওয়ার্ম গোল্ডেন স্ট্রিং লাইট। মাঝখানে 3টা বিশাল ক্রিস্টাল স্যান্ডেলিয়ার, যেগুলোর আলো পুরো ছাদ ঝলমল করছে। চারপাশে মিরর প্যানেল বসানো যাতে লাইট রিফ্লেক্ট করে জায়গাটা আরও বড় আলোকিত লাগে। মাঝখানে রায়ান আর আদ্রিজার জন্য সাদা মার্বেলের রাউন্ড টেবিল। টেবিলের উপর সোনালি ক্যান্ডেল স্ট্যান্ড, সাদা রোজ আর অর্কিডের সেন্টারপিস। চেয়ারগুলো গোল্ড মেটাল ফ্রেমের, সাদা ভেলভেট কুশন দিয়ে মোড়ানো। একপাশে ছোট্ট স্টেজ, ব্যাকড্রপে সাদা আর নেভি ব্লু ড্রপস। তার মাঝখানে নিয়ন সাইনে জ্বলছে আর অ্যান্ড এ। পুরো ব্যাকড্রপ ফ্রেশ হোয়াইট রোজ আর ব্লু হাইড্রেনজিয়া দিয়ে বর্ডার করা। স্টেজের সামনে কোল্ড ফায়ারওয়ার্কস এর ব্যবস্থা। শ্যাম্পেইন গোল্ড, পার্ল হোয়াইট আর রয়্যাল ব্লু, সব ফুল কাপড় লাইনে 3 রঙের কম্বিনেশন। ভায়োলিন আর পিয়ানো সেট আপ, সফট মিউজিক বাজছে। কাচের বক্সে আদ্রিজার ফেভারিট হাজারটা নীল গোলাপ রাখা হয়েছে। হালকা বাতাসে শ্যাম্পেইন কালারের পর্দা উঠছে। চারপাশে মোমবাতির আলো আর দূরে কর্ণফুলী নদীর ভিউ। পুরো ছাদটা দেখে মনে হচ্ছে কোনো বলিউড সিনেমার সেট। আদ্রিজা বর্তমানে ছাদের একদমই মাঝখানে দাঁড়িয়ে আছে। আদ্রিজার পিছনে আরুষকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে রায়ান। আদ্রিজা অবাক চোখে চারদিকে চোখ বুলিয়ে নিচ্ছে। আদ্রিজার মনে হচ্ছে সেই কোনো রূপকথার রাজ্যে আছে। কি বেআইন থুকু, আমার অর্ধাঙ্গিনী, আমার প্রিন্সেসের মাম্মা, ডেকোরেশন পছন্দ হয়নি? আদ্রিজা রায়ানের দিকে তাকায়, চোখে পানি টলটল করছে। পলক ফেললেই গড়িয়ে পড়বে নোনা জল। প্রিন্সের মাম্মার কথা বলছো না কেন? আদ্রিজা ঝাঁপিয়ে পড়ে রায়ানের বুকে, শরীরে সব শক্তি দিয়ে জড়িয়ে ধরে রায়ানকে। রায়ান ও আদ্রিজাকে আগলে নেয় নিজের বাহু ডোরে। মিনিট 5 পর রায়ান বুঝতে পারে যে আদ্রিজা কান্না করছে, তাই নিজের কাছ থেকে আদ্রিজাকে সরিয়ে নেয় রায়ান। আদ্রিজার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, নো অর্ধাঙ্গিনী নো, তোমার চোখের জল মানায় না। ছাদের ক্রিস্টাল স্যান্ডেলিয়ার আলোয় আদ্রিজার চোখ দুটো চিকচিক করছে। এই দিনে কাঁদতে নেই পাগলি, আজ আমাদের অ্যানিভার্সারির দিন। এই দিনটা কট খেয়ে তোমাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে পেয়েছিলাম। আজকের দিনটা আমার জন্য স্পেশাল একটা দিন। দেখো চারপাশে সব কিছু তোমার হাসির জন্য সাজিয়েছি। আদ্রিজা ফুপিয়ে ওঠে রায়ানের বুকে মুখ লুকায়। আপনি এত কিছু আমার জন্য করেছেন? রায়ান আদ্রিজার কপালে চুমু খেয়ে বলে, তুমি আমার জীবনের সবচেয়ে দামি উপহার। তোমার এক ফোঁটা চোখের জল পড়লে ওই সব স্যান্ডেলিয়ার গোলাপ লাইট সব মিথ্যে হয়ে যায়। হাসো আমার অর্ধাঙ্গিনী, আজ শুধু হাসো।
পিছনে সফট ভায়োলিন বাজছে ওদের প্রিয় গান, আর নীল গোলাপের বক্সটা থেকে আসা মিষ্টি সুবাসে ভরে আছে পুরো ছাদ। অর্ধাঙ্গিনী, চলো কেকটা কাটি। আদ্রিজা হ্যাঁ বোধক মাথা নাড়ায়। রায়ান আদ্রিজাকে আরশকে নিয়ে টেবিলের দিকে এগিয়ে যায়। দুজনে মিলে কেকটা কাটে এবং একে অপরকে খাইয়ে দেয়। রাত ৯টা। আধির আর অর্ণি খেলা করছে, বাকিরা ডাইনিং রুমে বসে গল্প করছে। দৌড়াতে গিয়ে হঠাৎ করে অর্ণি পড়ে যায় এবং পায়ে ব্যথা পায়। তা দেখে অর্ণির কাছে ছুটে যায় আদনান। আদনানের পিছু পিছু আদ্রিয়ানা আর জোবাইদা যায়। আদনান অর্ণিকে কোলে তুলে নেয়। পা কেটে গেছে, রক্ত পড়ছে। আদ্রিয়ানা ছুটে যায় রুমের দিকে ফার্স্ট এড বক্স আনতে। মিনিট দুয়েকের মধ্যে ফার্স্ট এড বক্স নিয়ে হাজির হয়। আদনান যত্ন সহকারে অর্ণির পা ফার্স্ট এড করে দেয়। আম্মু, বেশি ব্যথা লাগছে কি? নো মাম্মাম, এখনো একটু ব্যথা লাগছে না। মিথ্যা বলছো কেন? মিথ্যা কথা না মাম্মাম, সত্যি কথা। আর তুমি এত হাইপার হচ্ছ কেন সামান্য একটা ব্যাপার নিয়ে? অর্ণির কথা শুনে আদনান বলে, মাই ডিয়ার প্রিন্সেস, এটা তোমার কাছে সামান্য ব্যাপার হলেও তোমার পাপা আর মাম্মামের কাছে সামান্য ব্যাপার না। বুঝতে পেরেছি পাপা, মাম্মাম, আই অ্যাম সরি। আর কখনো এমন হবে না। আদনান আর আদ্রিয়ানা মিলে মেয়েকে চুমু দেয়। দেখতে দেখতে রাত 10টা বাজে। রায়ান ওর বাড়ি ফিরে আসে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার নিচে চলে আসে। জোবাইদা রাতের খাবার বাড়েন। সবাই খেতে বসে। খাওয়া শেষে যে যার রুমে চলে যায়। বেবিদেরকে বেডের একপাশে দিয়ে বেডের একদমই মাঝখানে শুয়ে আছে আদনান। বারবার রুমের দরজার দিকে তাকিয়ে দেখছে আদ্রিয়ানা আসছে কিনা। না, এখনো আসেনি। আরও মিনিট পাঁচেক পর আদ্রিয়ানা রুমে আসে। আদনানকে বেডের মাঝখানে শুয়ে থাকতে দেখে আদ্রিয়ানা বলে, মিস্টার পান্ডা সাহেব, আপনি কি পাগল হয়ে গেছেন? আজব, আমি পাগল হতে যাব কেন? তাহলে বেবিদেরকে বেডের মাঝখানে না দিয়ে একপাশে দিয়েছেন কেন? ওরা ছোট মানুষ, ভুলবশত যদি বেড থেকে পড়ে যায় তাহলে ব্যথা পাবে না? পড়বে না, পাশে কোলবালিশ দিয়ে দিয়েছি। তারপরও ওদেরকে মাঝখানে দিন আর আপনি সাইডে যান। না, আমি সাইডে যাব না, আমি তোমার পাশে শুয়ে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। নাটক বন্ধ করেন আর সাইডে যান। না বলছি না, আমি সাইডে যাব না। ধুর, আপনার মতো তার ছেঁড়ার সাথে কথা বলাটাই বোকামি। কথাটা বলেই বেডের অপর পাশে এগিয়ে যায় আদ্রিয়ানা। বেবিদেরকে বেডের মাঝখানে দিয়ে কোনো রকমে বেডের সাইডে শুয়ে পড়ে আদ্রিয়ানা। তা দেখে আদনান উঠে বসে। বেবিদের দিকে তাকিয়ে দেখে বেবিরা হাসছে। অধীর আদ্রিয়ানার পাশে শুয়ে দেখে অধীরের দিকে রাগী দৃষ্টিতে তাকায় আদনান আর হাত দিয়ে ইশারা করে আধীরকে সরে যেতে বলে। আদনান তা দেখে আধীর বলে, বাবা, তুমি কি মাম্মামের পাশে ঘুমাতে চাও? আদনান হ্যাঁ বোধক মাথা নাড়ায়। একটা শর্তে তোমাকে মাম্মামের পাশে ঘুমাতে দিতে পারি। কী শর্ত? তাড়াতাড়ি বলো। আমাকে ফোন দেখতে দিলে তোমাকে মাম্মামের পাশে ঘুমাতে দিব। আদনান নিজের ফোনটার লকটা খুলে দিয়ে অধীরের দিকে এগিয়ে দেয়। আধীর ফোন দিয়ে আদ্রিয়ানার পাশ থেকে উঠে যায়। তা দেখে আদনান আধীরের কপালে একটা চুমু দিয়ে আদ্রিয়ানার পাশে শুয়ে পড়ে। আদ্রিয়ানার ঠোঁট আলতো করে চুমু দিয়ে আদ্রিয়ানাকে জড়িয়ে ধরে আদনান। কিছুক্ষণের মধ্যে আদনান আর আদ্রিয়ানা হারিয়ে যায় ঘুমের রাজ্যে। রাত 12টা বাজে। আধীর আর অনি এখনও ফোন দেখছে, ঘুমানোর কোনো নাম নেই। আধীর অনেক নাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো চল। ঠিক আছে চল। আদনানের ফোনটা রেখে দুইজনেই ঘুমিয়ে পড়ে। আজ ইনায়া আরশিয়া চৌধুরীর জন্মদিন। আজ তার 1 বছর পূর্ণ হলো। ইনায়া আরশিয়া চৌধুরী হচ্ছে সামির আর তুবার একমাত্র মেয়ে। আরশিয়ার জন্মদিন উপলক্ষে কমিউনিটি সেন্টারে বিশাল আয়োজন করা হয়েছে। পুরো হল সাজানো হয়েছে নীল সাদা বেলুন আর ফুল দিয়ে। ইনায়ার পছন্দের কার্টুন থিমে কেক, আলাদা কিডস কর্নার সব আছে। আদনান আর রায়ানের ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছিল, তারাও সবাই এসেছে। আদনানের ওয়াইফ আদ্রিয়ানা, রায়ানের ওয়াইফ আদ্রিজা, সবাই মিলে জমজমাট অবস্থা। সামির আরশিয়াকে কোলে নিয়ে ঘুরছে আর তুবা গেস্ট সামলাচ্ছে। ছোট্ট ইনা আজ প্রিন্সেসের মতো সেজেছে। সবার আদরের উপহারে ভরে উঠেছে আরশিয়ার প্রথম জন্মদিন। ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7টায় ঘরে পৌঁছে গেছে। কমিউনিটি সেন্টারের লাইটগুলো ডিম থেকে করে দেওয়া হলো। মাঝখানে রাখা বিশাল টেবিল আনা হয় আরশিয়ার প্রথম বছরের বার্থডে কেক। নীল সাদা থিমের উপর ছোট্ট পরীর ডানা, মাঝখানে লেখা হ্যাপি বার্থডে ইনা আরশিয়া। সামির আরশিয়া কে কোলে নিয়ে কেকের সামনে গিয়ে দাঁড়ায়। পাশে তুবা এসে দাঁড়ায়। আরশিয়া অবাক চোখে কেকের উপর মোমবাতিগুলোর দিকে তাকিয়ে আছে। সামির আর তুবা একসাথে আরশিয়ার ছোট্ট হাতটা ধরে ছুটতে লাগলো। তারপর কেক কাটলো। হ্যাপি বার্থডে টু ইউ। সবাই একসাথে গিয়ে গেয়ে উঠলো। কেক কাটা শেষ হতেই সামির প্রথমে এক টুকরো কেক আরশিয়ার মুখে তুলে দিল, তারপর আরশিয়ার গালে আলতো করে লাগিয়ে দিল। আরশিয়া খিলখিল করে হেসে উঠল। আদনান, রায়ান ও আরশিয়াকে কেক খাইয়ে দেয় এবং গিফট দেয়। কেক কাটার পর্ব শেষ হতেই সামির মাইক্রোফোন হাতে নিল। আরশিয়াকে কোলে নিয়েই বলল, আজকের এই দিনে আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আর স্পেশালি থ্যাঙ্কস আদনান ভাইয়া আর রায়ানকে। তোমাদের ছাড়া এই আনন্দটা অসম্পূর্ণ। আরশ, অধীর, অর্ণি আর ইনায়া 4জন বেবিকে একসাথে দাঁড় করিয়ে ছবি তুললো সবাই। স্বামী তাকিয়ে দেখলো তার মেয়ের চারপাশে ভালোবাসার মানুষগুলো। চোখের কোণটা ভিজে উঠলো তুবার। আয়োজন চললো রাত 10টা পর্যন্ত। খাওয়া দাওয়া, গান বাজনা, বাচ্চাদের হইচই, সব মিলিয়ে ইনা আর শেয়ার জন্মদিনটা স্মরণীয় হয়ে থাকলো সবার কাছে। কেটে গেছে 1 সপ্তাহ পর। আদনান ঠিক করলো তার সানফ্লাওয়ার আদ্রিয়ানা আর প্রিন্সেসের অধীর অর্ণিকে নিয়ে মালদ্বীপ ঘুরে আসবে। সারাদিন অফিস বিজনেসের প্রেশার, একটু ব্রেক দরকার। তারিখ 20/4/2026, সময় সকাল 8:30। হজরত শাহজালাল এয়ারপোর্ট থেকে মালদ্বীপিয়ানের ফ্লাইট। ইমিগ্রেশন বোর্ডিং শেষ করে সকাল 10টায় টেক অফ করলো প্লেন। আধির বাবার কোলে বসে জানালা দিয়ে মেঘ দেখছে আর অর্ণি আদ্রিয়ানার কোলে ঘুম। 4 ঘন্টা 20 মিনিট। দুপুর 2টা 20 মিনিটে ভেলনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মালেতে ল্যান্ড করলো। ইমিগ্রেশন শেষ করে স্পিডবোটে উঠলো ওরা।
রিসর্টে পৌঁছতে লাগলো আরও 45 মিনিট। রিসর্টে পৌঁছে আদনান আর আদ্রিয়ানা মিলে প্রথমে বেবিদেরকে ফ্রেশ করিয়ে দেয়, তারপর নিজেরা ফ্রেশ হয়ে নেয়। রুমে থাকা ফোন থেকে খাবার অর্ডার দিয়ে দেয় আদনান। মিনিট 10-এর মধ্যে খাবার চলে আসে। প্রথমে বেবিদেরকে খাইয়ে দিয়ে তারপর নিজেরা খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষ হলে কিছুক্ষণ রেস্ট নেয় সবাই। বিকেল 4টায় ওয়াটার ভিলায় চেক ইন। রুমের কাচের মেঝের নিচে স্বচ্ছ নীল পানি, রঙিন মাছ খেলা করছে। অরুণী ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখে হাততালি দিয়ে উঠল। বিকেল 5টা 30 মিনিট, সমুদ্রের পাড়ে রোদ পড়ে এসেছে। আকাশে কমলা আভা। আদনান আদ্রিয়ানার হাত ধরে হাঁটছে। সামনে আধির আর অরুণী ছোট্ট পায়ে দৌড়াচ্ছে, ঢেউ এসে পা ভিজিয়ে দিচ্ছে। আদনান হঠাৎ থেমে গেল, আদ্রিয়ানার কোমর জড়িয়ে কাছে টেনে নিল। মনে আছে আদ্রিয়ানা, বিয়ের আগে বলেছিলাম একদিন তোমাকে নিয়ে সমুদ্রের পাড়ে সংসার করব। আদ্রিয়ানা লজ্জায় আদনানের বুকে মুখ লুকালো। আপনি এখনো সেই পাগলটাই রয়ে গেছেন। আদনান হাসলো। অধীর আর অরুণীকে ডাকলো। মাই ডিয়ার প্রিন্স অ্যান্ড প্রিন্সেস, পাপার কাছে আসো তো। প্রিন্স অ্যান্ড প্রিন্সেসকে কোলে নিয়ে সমুদ্রের ভেজা বালিতে বসলো আদনান। পাশে আদ্রিয়ানাও বসলো। আদ্রিয়ানার দিকে এক পলক তাকিয়ে আদনান আঙ্গুল দিয়ে বালিতে বড় একটা হার্ট আঁকলো। হার্টের মাঝখানে ধীরে ধীরে লিখলো আদনানের সানফ্লাওয়ার আদ্রিয়ানা। লেখা শেষ করে আদ্রিয়ানার দিকে তাকালো আদনান। মাই ডিয়ার সানফ্লাওয়ার, তুমি আমার সানফ্লাওয়ার। তোমাকে দেখলেই আমার সারাদিনে আলোকিত হয়ে যায়। মিস্টার সাদা কালো পান্ডা, সমুদ্রের ঢেউ এসে তো লেখাটা মুছে দিয়ে যাবে, তার চেয়ে বরং আপনি বিলবোর্ডে লিখে শহরের অলিতে গলিতে টাঙিয়ে দিন। গুড আইডিয়া, এটাই করব। ও আচ্ছা আচ্ছা, তাই বুঝি। আদ্রিয়ানা কথাটা বলে শেষ করতে না করতেই ঢেউ এসে আস্তে আস্তে লেখাটা মুছে দিতে লাগলো। আদ্রিয়ানার চোখ চলচল করে উঠলো। তা দেখে আদ্রিয়ানা হাত ধরে আদনানকে বলল, মাই ডিয়ার সানফ্লাওয়ার, ঢেউ এসে মুছে দিলেও আমার মনে এই নামটা কখনো মুছবে না। তবুও যে আপনাকে হারানোর ভয় হয় মিস্টার পান্ডা সাহেব, হঠাৎ যদি কোনো ঝড় এসে সব এলোমেলো করে দেয়। আদনান এক মুহূর্ত চুপ করে থাকলো। সমুদ্রের গর্জন ছাপিয়ে শুধু আদ্রিয়ানার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে সে। তারপর আলতো করে আদ্রিয়ানার কপালে কপাল ঠেকালো। ফিসফিস করে আদনান বলল, শোনো সানফ্লাওয়ার, ঝড় আসবেই জীবনে, দুঃখ কষ্ট সুখ মিলেই তো জীবন। আমি তোমার পান্ডা সাহেব কখনোই কোনো ঝড়কে তোমার আর বেবিদের কাছে ঘেঁষতে দিব না। আর পান্ডারা কিন্তু শক্ত করে গাছ আঁকড়ে ধরে থাকতে জানে। আদ্রিয়ানার চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো বালিতে। আদনান বুড়ো আঙুল দিয়ে সেটা মুছে দিল। তুমি আমার গাছ আদ্রিয়ানা, আর আমি তোমাকে আঁকড়ে ধরে থাকবো। ঝড় যত বড়ই হোক তোমার হাত ছাড়বো না, প্রমিস। এই বলে আদনান আর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে বাড়িয়ে দিল আদ্রিয়ানার কাপা হাত। নিজের কনিষ্ঠ আঙ্গুল জড়ালো আদনানের সাথে। পিঙ্কি প্রমিস মাই ডিয়ার সানফ্লাওয়ার, পিঙ্কি প্রমিস। আদনান হাসলো। আর পান্ডা সাহেবের কিন্তু প্রমিস ভাঙে না। আদ্রিয়ানা আদনানের কাঁধে রাখে, আদনানের বাহু জড়িয়ে ধরে। আদনানও আদ্রিয়ানাকে জড়িয়ে ধরে। অপরদিকে আদনানের দেখা দেখি অধীর আর অর্ণিও বালিতে আঁকিঝুঁকি করছে। কিছুক্ষণ পর আধির এসে আদ্রিয়ানাকে কোলে বসে এবং অর্ণি আদনানের কোণে। সূর্যটা তখন সমুদ্রে ডুবে দিচ্ছে। একটা পারফেক্ট ফ্রেম। আদনানরা মালদ্বীপ যাওয়ার পর রায়ানও ঘুরতে যাওয়ার প্ল্যান করলো। অফিসের সব কাজ ফেলে রেখে আদ্রিজা 1 বছরের ছেলে আরশকে নিয়ে কক্সবাজারে চলে গেল রায়ান। 4 ঘন্টার ড্রাইভ শেষে বিকেল 4টায় কলাতলি বিচের একটা রিসর্টে উঠলো ওরা। রুমের বারান্দা থেকেই সমুদ্র দেখা যায়। সন্ধ্যা 6টা 20-এ আরশকে কোলে নিয়ে রায়ান আর আদ্রিজা বিচে নামলো। আরশ প্রথমবার সমুদ্র দেখে ভয় পেয়ে বাবার শার্ট খামচে ধরলো। আদ্রিজা হাসলো। দেখুন বিয়াই, আপনার ছেলে একদম আপনার মতো হয়েছে, নতুন কিছু দেখলেই ভয় পায়। ছেলে আমার মতো হয়নি, হয়েছে তার মায়ের মতো। রায়ান আরশের কপালে চুমু খেলো। আমার ছেলে আমার মতো সাহসী হবে, তার মায়ের মতো ভীতু নয়। এই কথা বলে রায়হান আদ্রিজার হাত ধরলো। তিনজন একসাথে বালিতে বসলো। আরশকে মাঝখানে বসিয়ে রায়ান আর আদ্রিজা দুপাশ থেকে জড়িয়ে ধরলো। দূরে সূর্য ডুবছে, আকাশ লাল। আদ্রিজা ফিসফিস করে বলল, থ্যাংক ইউ বেয়াই, আমার লাইফে আপনি আর আরশ আমার সব। রায়ান আদ্রিজার কপালে আলতো চুমু খেলো। আর তোমরা দুজন আমার বেঁচে থাকার কারণ। আরশ ততক্ষণে বালি নিয়ে খেলতে শুরু করেছে, তার ছোট্ট হাতে বালি আর মুখে হাসি। রায়ান আদ্রিজা দুজনে তাকিয়ে থাকলো ছেলের দিকে। জীবনটা এই তো, আর কিছু লাগে না। স্বামীর তুবা চট্টগ্রামে তাদের রাজকন্যা ইনাহাকে নিয়ে, আদনান আদ্রিয়ানা মালদ্বীপে তাদের বেবি অধীর অর্ণিকে নিয়ে, আর রায়ান আদ্রিজা কক্সবাজারে তাদের আরশকে নিয়ে। 3টা পরিবার, 3টা ভালোবাসার গল্প। দিন শেষে সবাই যার যার সংসারে সুখী, বাচ্চাদের হাসি, পার্টনারে ভালোবাসা আর সমুদ্রের ঢেউয়ের মতোই চলতে থাকলো তাদের জীবন।